হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমরা লাইভে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। সিনেমার এই সিনে আড্ডার বিশেষ সেগমেন্টে আজকে এক বিশেষ আড্ডায় আমরা চলে এসেছি। আহ, এই আড্ডাকে বিশেষ বললাম, তার কারণ আপনারা যারা ফলো করেন তারা জানবেন যে আমরা এখনো পর্যন্ত যে আড্ডা করে এসেছি, এখনো পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবটাই সিনেমা নিয়ে হয়েছে, এবং বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিয়ে। এবং আমরা বিশ্বাস করি যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যে যতটা দর্শকের কাছে পৌঁছানো উচিত সেইভাবে পৌঁছচ্ছে না। তবে আজকে আমরা এই বিশেষ আড্ডায় আলোচনা করব সিনেমা নিয়ে, অবশ্যই আলোচনা করব, তবে আমাদের মূল কেন্দ্র থাকবে নাটক। আমরা এই গ্রুপে বেশ কিছু আলোচনায় বেশ কিছু নাট্যপ্রেমী দর্শক আমাদের অভিযোগ বা অনুযোগ করেছেন যে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, নাটক নিয়ে কেন হচ্ছে না। আমরা নাটক নিয়ে ইন্টারেস্টেড, আমরা শুনতে চাই নাটকে যা যা সমস্যা হচ্ছে, বিভিন্ন কলকাতা কেন্দ্রিক নাটক হোক বা জেলা ভিত্তিক, যে জেলার মফস্বলের দিকে যে নাটকের দলগুলো আছে তাদের সমস্যাগুলো শুনতে চাই। তো আজকে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আমরা পেয়েছি, এবং আমাদেরও বেশ কিছু প্রশ্ন আছে, সেসব নিয়ে আলোচনা হবে, এবং বেশ সংবেদনশীল কিছু প্রশ্ন আছে। এবং জাস্ট আড্ডা শুরু করার আগে আমি বলে দিই, আমাদের সিনেমার পক্ষ থেকে এই আড্ডায় আছে দেবযানী, আছে কৌশানী, আছে, এবং আমাদের সাথে আছে আজকের প্রধান অতিথি যিনি, তার ব্যাপারে কি বলবো, হি নিডস নো ইন্ট্রোডাকশন। তবুও আমি একটু ছোট ইন্ট্রোডাকশন দেওয়ার লোভ সামলাতে পারছি না। যিনি আছেন আমাদের সাথে, প্রধান অতিথি, তিনি একাধারে রাইটার, তিনি একাধারে ডিরেক্টর, এবং তিনি একাধারে তিনি রাইটার ডিরেক্টর, এবং তিনি সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, একজন জয়েন করেছে, শ্রীনন্তী জয়েন করেছে আমাদের সাথে সিনেমার পক্ষ থেকে। তো আমি জাস্ট ইন্ট্রোডাকশন করছিলাম যে আমাদের প্রধান অতিথি অর্ণদা। তোমাকে অনেক অনেক স্বাগত সিনেমার গ্রুপে। নমস্কার অর্ণদা। থ্যাংক ইউ, নমস্কার। অর্ণদা, আজকে আমরা এই আড্ডা হবে। হ্যাঁ, দারুণ। এই আড্ডাটা আমরা অর্ণদা একদম মানে ওপেন আড্ডা রাখবো। বিভিন্ন প্রশ্ন যা হবে একদম খোলাখুলি, সে পলিটিক্যাল ব্যাপারও আসতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা আড্ডাটা শুরু করতে চাই, এবং শুরু করব নটধা নিয়ে। আচ্ছা, আমি নটধা নিয়ে শুরু করতে চাইছি। প্রথমেই আপনাকে এবং নটধা পরিবারের সকলকে অনেক অভিনন্দন। 50 বছর অতিক্রম করতে চলেছে নটধা। 1974 সালের 22শে ডিসেম্বর নটধা তৈরি হয়। তো আপনার অভিভাবক শিব মুখোপাধ্যায়ের হাত ধরে, এবং পরবর্তীকালে আরো অনেক নাট্য সহযোদ্ধারা আছেন, আপনাদের সহকর্মীরা আছেন, পরবর্তী প্রজন্ম আপনারা আছেন। তো এই যে দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ইতিহাস, দীর্ঘ যাত্রা, এই সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, মানে নটধার 50 বছরে হাওড়া শহরের বুকে একটা দীর্ঘ লম্বা জার্নি আছে, প্রাইমারিলি হাওড়া শহরের বুকে। এবং তারপরে আমরা যদি দেখি যে বাংলা থিয়েটারের মানচিত্রে নটধা, আমার ধারণা, ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কিন্তু নটধার সংগ্রাম কিনা জানি না, কিন্তু নটধার এই আসলে যদি বেঁচে থাকাকেই সংগ্রাম হিসেবে ধরি, তাহলে অবশ্যই একটা থিয়েটার দলের জার্নি নিশ্চয়ই সংগ্রামের সমতুল্য। বিশেষ করে আমরা যেরকম সমাজে বাস করি। তো 70-এর উত্তাল সময়ে নটধার জার্নি শুরু হয়েছিল, সেটা এখনো এবছর নটধা 50 পূর্ণ করবে। সেটা গৌরবময় একটা জার্নি। কিন্তু সেই সংগ্রামের ইতিহাসটা, সেই যাত্রার ইতিহাসটা আমার চেয়ে অনেক অনুপুঙ্খ বলতে পারবেন নটধার যিনি কর্ণধার, শিব মুখোপাধ্যায়। তার বলাই উপযুক্ত হবে। কিন্তু আমি যতটুকু বলতে পারি, আমার যদি আমি আমার সিরিয়াস থিয়েটারকে 2004-2005 থেকে ধরি, তাহলে একটা 18-19-20 বছরের বা 18-19 বছরের একটা সিরিয়াস জার্নি থিয়েটারে। মানে যখন থেকে ঠিক করেছি যে থিয়েটার করব, শিল্পের কাজ করব, শিল্পের সাথে জুড়ে থাকবো, তখন সেই সময়টাই যদি আমি ধরি, স্কুল বয়সেই আমি নটধার সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু সেই সময়টাকে আমি ধরছি না। তার কারণ তখন আমার প্রাইমারি ফোকাস খেলাধুলোতেই ছিল। ফলে সেটা খুব সিরিয়াস চর্চার মধ্যে আমি ধরবো না। বরং এই 18-19 বছরের জার্নিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে দীর্ঘ কথা বলা যায়, কিন্তু আমি জানি না এই পরিসরে সেই দীর্ঘ কথা বলার পরিসর কিনা। শুধু এইটুকু বলতে পারি, আমি এবং আমরা নটধার সমবায় ভালো করে ভালো থিয়েটার করব। শিব মুখোপাধ্যায় এবং নটধার এই এই যে হয় না যে একটা ট্যাগলাইন থাকে, বা
একটা লক্ষ্য থাকে ভালো করে হাওড়ার বুকে প্রাইমারিলি ভালো থিয়েটার করব। আমাদের নিজস্ব একটি মঞ্চ রয়েছে যেখানে সপ্তাহান্তে আমরা থিয়েটার করি, রামগোপাল মঞ্চ। সেইটাকে বেস করেই নটদা তার সেটাকেই নটদার কর্মক্ষেত্র বলা যায়। এরপরে এছাড়াও নটদা খুব ইম্পর্টেন্ট কিছু থিয়েটার করেছেন যেগুলো আহ কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানচিত্র সমাদৃত হয়েছে। তার মধ্যে আমি যেটুকু বলতে পারি যে অনেক ভালো, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সমাজ বদলে দেওয়ার মতো, মানুষ বদলে দেওয়ার মতো প্রযোজনা আহ শিব মুখোপাধ্যায় করেছেন, নটদা করেছেন। কিন্তু যে নাটকটি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে যেটা দেখার পর আমার মনে হয়েছিল যে যার মহলা প্রসেস বা যেটা আমরা রিহার্সাল প্রসেস বলি, মহলা প্রক্রিয়া, সেইটি ছিল মহাভারত ১ ২০০২ সালে। যেটা দেখতে দেখতে আমার মনে হয় সেই নাটকটির আমি একটি ক্ষুদ্র অংশ ছিলাম, কিন্তু সেইটার মানে আমার সিরিয়াস চর্চার মধ্যে পড়ে না। কিন্তু বাইরে থেকে ওই মহলার প্রসেসটা দেখতে দেখতে আমার মনে হয়েছিল যে জীবনের থেকে কিছু বড় নির্মিত হতে দেখছি চোখের সামনে। তো সেইটা আমার মনে হয় ২০০২ সালের ১১ই অক্টোবর মহাভারত ১-এর প্রথম অভিনয় হয়েছিল। এবং আমি বিশ্বাস করি যে সেই দিনটা আমি বলবো না, ওই টাইম পিরিয়ডটা আমার জীবন বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আমি মনে করেছিলাম সেই প্রথমবার যে আসলে এইটা যারা করে, এই কাজটা যারা করেন তারা বোধহয় অ্যাবভ অ্যাভারেজ, মানে গড়ের থেকে একটু বেশি। আর আমরা সবাই মানুষ হিসেবে চাই যে একটাই জীবন, আমরা এমন একটা কিছু করব যেটা গড় পর্তার উপরে। সেই আচ্ছা, আপনি রামগোপাল মঞ্চের কথা বললেন, আমার মনে হয় তো অন্নদা পজ রামগোপাল হয়ে গেল। এক সেকেন্ড ও পেশেন্ট। আমার মনে হয় অন্নদার ভিডিওটা পজ হয়ে গেছে, উনি থামেননি বা কিছু টেকনিক্যাল কারণে। হ্যাঁ, ভিডিওতে কিছু অসুবিধা হয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব, আমি একবার দেখি। হ্যাঁ, নিশ্চয়ই অপেক্ষা করাই ভালো। দাদাকে বলি একবার, এক সেকেন্ড। আমি তাহলে একটা কাজ করছি, আমি একবার ফোন করে নিচ্ছি ওনাকে, উনি ব্যাক স্টেজে চলে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, উনি আমরা ইন্টারনেট ইস্যুর জন্য উনি চলে গেছেন। রিজয়েন করবেন নিশ্চয়ই, আমরা আবার আচ্ছা। শুরু করব। ততক্ষণে জাস্ট কিছুক্ষণ ওয়েট করছি। এবং আচ্ছা, আপনারা যারা দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা এই সময় পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই করার চেষ্টা করব যেটুকু সময় পাবো তার মধ্যে। তো আর আপনারা সম্ভব হলে শেয়ারও করে দেবেন, এটা খুব মানে একটা চেষ্টা করা হচ্ছে আমাদের একটা ছোট গ্রুপ বা বড় গ্রুপ যাই হোক, চেষ্টা করা হচ্ছে কিছু নতুন কিছু করার এবং থিয়েটার নিয়ে করার। সিনেমা নিয়ে তো আড্ডা হয়, থিয়েটার নিয়ে, এবং প্রশ্নগুলো যারা শুনবেন তারা জানবেন যে আমরা এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো খুব মানে টাচি, মানে রিসেন্ট প্রাসঙ্গিক বলতে হ্যাঁ, সাম্প্রতিক কিছু ঘটনা নিয়েও, এবং ছোট ছোট দলগুলো বিশেষ করে যারা খুব স্ট্রাগল করছে তাদের বেশ কিছু প্রশ্ন আমরা কথা বলেছি সেসব দলের সাথে, এবং সেসব দলের চ্যালেঞ্জেস গুলো আমরা শুনেছি, সেগুলো আমরা রেখেছি প্রশ্ন হিসেবে। তো আশা করি আপনারাও ভীষণ ইন্টারেস্টেড হবেন, এবং যারা সেই সব দলের সাথে যুক্ত নাট্যকর্মী আছেন বা নাটক নিয়ে সিরিয়াস কাজ করছেন, তারাও ব্যাপারগুলোর সাথে রিলেট করতে পারবেন। তো অন্নদা জন্য আমরা একটু অপেক্ষা করছি, আশা করি উনি আবার আসবেন। একদম। এবং অথই সম্ভবত এখনো চলছে থিয়েটারে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন, ভালো লাগবে। হ্যাঁ, অথই সিনেমাটা, অথই নিয়ে নাটকও হয়েছিল। অথই নিয়ে নাটকটাই হয়েছিল, অথই নিয়ে সিনেমা তো নতুন হলো। আমরা ভেবেছিলাম অথই নিয়ে নাটক, মানে নাটকটাই থাকবে, সিনেমা হবে না। সিনেমা হয়েছে দেখে আমি সবার আগে আশ্চর্য হয়ে আমি প্রতীককে বললাম যে দেখ অথই নিয়ে সিনেমা হচ্ছে। ও আমাকে বলছে সে কি রে, মানে এই কেমন ব্যাপার হলো। ব্যাপারটা এরকমই হয়েছে আমাদের কাছে, যে কোনো মানে সিনেমা থেকে নাটক একটা হতে পারে, কিন্তু নাটক থেকে সিনেমা হওয়াটা একটু বৈচিত্র্যর ব্যাপার, তাই না? বাকি তোমরা বলো, কৌশানী, দেবযানী, তোমাদের কি মত? আমি প্রথম যখন অথই দেখি, আমার একটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে নিই এই সময়। শীতের সকালে দেখেছিলাম,
একাডেমিতে। তো হুম। সেই যে পরিবেশ, সেই তার মধ্যে অথই দেখা শীতের সকালে ওই নন্দন চত্বর হোক বা একাডেমি চত্বর হোক, সেই অভিজ্ঞতা কোনোদিনও ভুলবো না। না বলার তো নয় এখন মনে বেসিক্যালি। হয় না আর সকালে সেরকম শো হয়, আমি তো দেখিনি এখনো। না আর সকালে হয় না। সেটাই, অথইয়ের শো কবে হবে সেই সম্পর্কেও আমাদের প্রশ্ন আছে উনার কাছে। হ্যাঁ, এবং শুধু অথই নয়, বেশ কিছু অন্নদা চলে এসেছেন। এক সেকেন্ড। হ্যাঁ, আমি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ অন্নদা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা মানে নেই। আমি যান্ত্রিক একটা কোনো গোলযোগ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ আন্তর্জালের কোনো একটা গোলযোগ হয়েছিল, সেই কারণে বোধহয় আমি বুঝতে পারছি না। হ্যাঁ, যেটা বলার সেটা নটদা নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আমি নাটশেলে যদি আরো অনেক কথা আমরা বলবো, ফলে নটদা দিয়ে আপাতত এইটুকু বলি যে নটদা ব্যক্তি কখনো বড় হয়নি, সমবায়কেই বড় করে দেখা হয়েছিল। ফলে আজ একটা ছবি করে, কয়েকটা ছবি করেছি বা কিছু ছবিতে অভিনয় করেছি আমার, বা নটধার দৈবক্রমে আমি যে কতগুলি থিয়েটার পরিচালনা করেছি তার মধ্যে কতিপয় থিয়েটার মানুষের ভালো লেগেছে, বেশিরভাগ অধিকাংশ মানুষের ভালো লেগেছে। সেইটার পুরো কৃতিত্বই আমি বলতে পারি যে সমবায়ের মেধা, নটধার মেধার কারণেই ঘটেছে। এমনকি আজ যদি অথৈ নিয়ে খানিক বিতর্ক হয়, মানে আমি মনে করি যে শিল্পের কাজ তো তাই, যে কিছু প্রশ্ন উস্কে দেওয়া, মানে অন্ধভাবে ভালো লাগা আবার অন্ধভাবে খারাপ লাগাও নয়, মানে কিছু ঠিক। প্রশ্ন উস্কে দেওয়া, সেটা যদি একদম অথৈ ঠিক, করে ফেলতে একদম। পারে, সেটা যদি অথৈ করে ফেলতে পারে, তার সিংহভাগ কৃতিত্ব আমি আমার সমবায় অর্থাৎ নটধাকেই দেবো, কারণ তারা 8 বছর ধরে এই এই কাজটি ধারণ করেছে। ফলে নটধা এইভাবে আহ অনেক পরিচালককে উৎসাহ দিয়েছেন, এবং সব থেকে বড় কথা, নটদা বরাবর মানে থিয়েটার প্রশিক্ষণের কাজ করে এসেছেন, যুবদের মধ্যে থিয়েটারের প্রসার ঘটাতে চেয়েছে, স্কুলে কলেজে হাওড়ায় বিভিন্ন ভাবে থিয়েটারকে প্রমোট, আমি বলবো না যে থিয়েটারকে চালিয়ে দিতে চেয়েছে অনেক মানুষের মধ্যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে। তো ফলে এইটা করেছে নটদা। নটদা একটি পত্রিকা বার করে 1995 সাল থেকে, নাট্য মুখপত্র নামে, যেটা থিয়েটারের সাপ্তাহিক পত্রিকা, এবং যেটা আমরা জানি সারা পৃথিবীতেই সাপ্তাহিক থিয়েটারের পত্রিকা নেই। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু নটদা খুবই হতভাগ্য এবং দুর্ভাগা যে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের মধ্যে শহরের বুকেই কাজটি করেছে, ফলে তারা খুব একটা গুরুত্ব পায়নি নটদা এই কাজটি করে। কিন্তু ওই মানে যেমন আমরা থিয়েটারকে তো জয়নগরে প্রান্তিক কিন্তু এই পত্রিকাটা পাই না, আমরা জয়নগরে জানতেও হ্যাঁ, পারি না যে এই পত্রিকাটা আছে বলে। সেটা আমাদেরও হয়তো দায়িত্ব ছিল যে পৌঁছে দেওয়া, সেটা হয়তো নটদা পারেনি। যেভাবে আপডেট করা উচিত ছিল এই আন্তর্জালের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, সেই সোশ্যাল মিডিয়ার বারবারন্ত সময় নটদা পারেনি তার পত্রিকা নিয়ে পৌঁছতে। এইটা স্বীকার করতে কোনো মানে এইটা স্বীকার করার মধ্যে কোনো তথ্য নেই। এছাড়াও আপনি নটদা যদি আরো মানে অনেক মানে গুরুত্বপূর্ণ, খুব হ্যাঁ মানে আমি খুব কি বলবো, খুব থ্যাঙ্কফুল থাকবো যদি আপনি একটু লিঙ্কটা, মানে এই পত্রিকার লিঙ্কটা যদি একটু শেয়ার করে দেন এই গ্রুপের এই চ্যাটটাতে, তাহলে আমরা মানে যে কেউ যারা আমি ইন্টারেস্টেড। এগুলোই খুব একটা পেরে উঠি না, কিন্তু আমি নিশ্চয়ই বলবো যারা নাট্য মুখপত্রে হ্যাঁ সরাসরি ভাবে এই কাজটা করেন তারা নিশ্চয়ই আপনাদের এই গ্রুপে বেশ বেশ যদি লিঙ্কটা পাঠিয়ে দেয়, আমি বেশ, নিশ্চয়ই থ্যাংক বলবো, আমি কনভে করবো। থ্যাংক ইউ। এটা থিয়েটারের পত্রিকা, এবং আমি মনে করি যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বড় মানের একটা পত্রিকা নটদা। আমি যদিও সেইটার পার্ট এক সময় ছিলাম, এখন আর নেই, কিন্তু যারা যে শিব মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে যুব বাহিনী এই কাজটা করছেন, তারা খুবই কমেন্ডেবল একটি কাজ করছেন বলে আমার মনে হয়। এইটা তো নটধার কার্যাবলী। নটধা হাওড়ার বুকে একটা বড় থিয়েটার ফেস্টিভ্যাল করতো 1998 থেকে 2014 পর্যন্ত, 2013 পর্যন্ত, জনপ্রিয় নাটকের মেলা বলে, এবং সেখানে কলকাতা শহরের মূলত কলকাতা শহরের বিখ্যাত প্রযোজনাগুলি নিয়ে প্রত্যেক বছর 10 দিনের এই মেলা হতো, যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ এই কারণে যে প্রথম একটা নাট্যমেলা যারা দুস্থ অসুস্থ নাট্যকর্মীদের সাহায্যার্থে বঙ্গ নাট্য সংহতি তহবিল নির্মাণ প্রকল্পে এই নাট্যমেলার আয়োজন করেছিল 1998 সালে। এবং তারপর থেকে এটা এটা বহু বছর হয়েছে, তারপর নানা কারণে আর করা যায়নি, এবং নটধার পাশাপাশি আরো অনেক থিয়েটারের দল এবং সংগঠন, যেমন বেহালায়
যেমন সমতট উত্তরপাড়া, তারা এই ফেস্টিভ্যালটি আয়োজন করেছেন পরবর্তীকালে। তো এখন আর করা সম্ভব হয় না নানা কারণে, বা করা যায়নি। সেটা নটধার ব্যর্থতার কারণেও হতে পারে, সাংগঠনিক ব্যর্থতার কারণেও হতে পারে। এরকম অনেক ইম্পর্টেন্ট কাজ নটধা করেছে এই 50 বছর জুড়ে, এবং এবছরও আমাদের কর্মপ্রণালী, কর্মপদ্ধতি, কর্মসূচি কিছু বদলেছে, এবং কিছু পুরনো কর্মসূচি মেনে আমরা আগামী দিনে হয়তো আরো কিছু ইম্পর্টেন্ট কাজ করবো। এইটা হচ্ছে নটধার সারাৎসার 50 বছরে। আপনি মানে সমতট উত্তরপাড়ার নাম বললেন, আমি খুব খুশি হলাম, কারণ আমি ওই গ্রুপটার সাথে জড়িত ছিলাম গত 5 বছর। তো আমি ওখানে মানে মানে নিয়মিত আমি ওখানের সাথে জড়িত ছিলাম, সমতট উত্তরপাড়া, এবং ওদের নাটক থেকে শুরু করে, হ্যাঁ, ওখানকার মানে আলোচনা থেকে শুরু করে, ওখানকার কাজকর্ম থেকে শুরু করে আমি সবকিছুতেই ছিলাম। আচ্ছা আচ্ছা দাদা, এখানে থ্যাংক ইউ যে আপনি বলো বলো। হ্যাঁ কৌশিক, তুমি বলো। এখানে বেশ আমরা ইন্টারেস্টিং প্রশ্ন পাচ্ছি। একটা প্রশ্ন থ্রো করার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন, উনি বলছেন যে থিয়েটার কি ক্রমশ মাৎসন্যায় শিকার হচ্ছে? দেখুন, আমি এর একটা উত্তরই বলতে পারি যে থিয়েটার তো সমাজের বাইরে নয়। তবু আমি এইটুকু বিশ্বাস করি যে সমাজে যে ভাইসেস, যদি মাৎসন্যায়কে আমরা একটি নকাত্মক বা নেগেটিভ কথা হিসেবে ধরি, তাহলে থিয়েটারও তো সমাজে তো সেটাই চলছে। মাৎসন্যায় প্রি কোভিড, বা আমরা কি বলি যে শেষ কয়েক বছর আমরা পোস্ট ট্রুথ এরায় আছি, মানে এই সত্যের পরবর্তী যে সময়, সেই সময় তো মাৎসন্যায় চলবে, সেটা খুবই স্বাভাবিক। সেটা আমি আমাদের কাজের মধ্যে দিয়েও আমরা সেটা বলারই চেষ্টা করি। আর থিয়েটারও সেই সোসাইটির পার্ট, ফলে তো চলছেই আর কি। মানে আমি এটা খুব দ্বিমত বলবো না, তবে আমি একটা কথা বলতে পারি যে থিয়েটার প্র্যাকটিশনারদের মধ্যে এখনো সমাজের সাধারণ মানুষ বলবো না, বা যারা গড়পড়তা জীবনে বাঁচেন, তাদের থেকে থিয়েটারের মানুষরা সচেতন হন বলেই আমার বিশ্বাস। ফলে এই মাৎসন্যায়ের ডিগ্রিটা নিশ্চিত কম, কিন্তু চলছে। ইন্টারেস্টিং ব্যাপার। এইখানে দাদা আরেকটা যে ব্যাপার উঠে আসছে, যে আপনি প্রথমে যেটা বললেন যে এই নাটকের মধ্যে দিয়ে যে সমাজ বদলের একটা প্রচেষ্টা, এবং সেটা কতটা সার্থক বা হবে কি হবে না সেটা সময়ই বলবে। তবে আপনার কি মনে হয়, আপনি কি এর সাথে সহমত যে একটা থিয়েটার আমি হ্যাঁ, বুঝতে পেরেছি প্রশ্নটা। আমার থিয়েটার সমাজ বদল করতে পারবে না, এইটা আমি নিশ্চিত। না, আপনার থিয়েটার নয়, মানে আপনার কি মনে হয় যে থিয়েটার অ্যাজ এ হোল, অ্যাজ এ আর্ট, বা সিনেমা অ্যাজ এ আর্ট, কখনো কি তার দায় বর্তায় অ্যাজ এ নির্দেশক, যে আমার সমাজের? কিন্তু ঋত্বিক ঘটক কিন্তু বলেছিলেন যে আমার দায় নেই সমাজ বদলের রাস্তা দেখানোর। না, ঠিক আছে, কিন্তু সারা পৃথিবীতে ইতিহাস বলছে দায় নেই। শুধু রবি ঠাকুরও বলেছিলেন আমার প্রতি নেই, আমার পরে নেই ভুবনের ভার, সেটা আমিও মানি। কিন্তু নাটক, সিনেমা, এই যে মাস আর্ট ফর্ম, যারা একসঙ্গে বসে লাইভ আর্ট ফর্ম, থিয়েটার, এবং একসঙ্গে ছবি বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তো এদের একটা শক্তি আছে যেটা মানুষকে প্রভাবিত করতে পারে, প্রশ্ন তুলতে পারে, তর্ক তুলতে পারে, এবং যে প্রশ্ন থেকেই কোনো একটা জায়গায় পৌঁছানো যায়, যে তর্ক থেকে কোনো একটা জায়গায় পৌঁছানো যায়, এবং যার প্রভাব শুধু প্রসারী। আমি আমার জীবনে দেখা এরকম 10টা থিয়েটারের কথা বলতে পারি, 5টা সিনেমার কথা বলতে পারি, যেটা ব্যক্তি আমাকে বদলে দিয়েছে এবং বদলে দেয় এখনো। আমি গত পরশু এক ছবি দেখেছি, সেই ছবি বদলে দিয়েছে, আমাকে বদলে দিচ্ছে। প্রভাবের কথা আমি বলছি, যে প্রভাব ব্যক্তি আমাকে, হ্যাঁ করব, যে প্রভাব আমাদের বদলে দিতে পারে, মানে যে আর্ট ফর্মের প্রভাব আমাদের বদলে দিতে পারে, ব্যক্তিকে বদলে দিতে পারে, সেই আর্ট ফর্মই তো আস্তে আস্তে ব্যক্তি থেকে সমষ্টিতে ছড়িয়ে যেতে পারে, এবং সমষ্টির মধ্যেও একটা বদল আসতে পারে। এটা 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 প্রবাবিলিটি রকমই ঘটতেই পারে, কিন্তু সেটা দুঃখজনক ঘটনা যে আমার ধারণা যে ঘটছে না এখন সময়। উল্টোটাও ঘটছে, তার শক্তিকে তো অস্বীকার করার উল্টোটা বেশি ঘটছে, যে কোনো নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি মানুষ ক্যাচ করে নিচ্ছে সিনেমা যেটা দেখানো হচ্ছে। বিশেষ করে আমির খান একটা সত্যমেব জয়তের একটা এপিসোডে বলেছিলেন যে উনি আক্ষেপ করেছিলেন
যে একসময় যে মব লিঞ্চিং দেখানো হতো, মেয়েদের পেছন পেছন ঘোড়াকে রোমান্টিসাইজ করা হতো গানের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে, সেগুলো গ্রামে গঞ্জের মানুষগুলো খুব ফলো করতো। তো এই জিনিসগুলো যে দেখানো হয়, পজিটিভটা যতটা মানুষ না নেয়, হয়তো নেগেটিভটা বেশি নেয়। তো সেক্ষেত্রে হয়তো সিনেমা বা নাটককে আরো দায়িত্ববান হতে হবে, যে একটা নেগেটিভ চরিত্র দেখাচ্ছে, এর জন্যই দেখাচ্ছে যে সেটা যাতে আমরা না করি, হয়তো আমরাই সেটা করছি। তো আমি জানি না, আমার মনে হলো যে উল্টোটা বেশি হচ্ছে। জাস্ট একটা ছোট্ট থট। আমার মনে হয় আবার অন্নদার স্ক্রিন আটকে গেছে, নেটওয়ার্ক। হ্যাঁ, অন্নদা, হ্যাঁ আবার বেরিয়ে গেছে, অসুবিধা নেই, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো কৌশানী, দেবযানী, শ্রীনন্তী, এই আড্ডাটা খুব সুন্দর আড্ডা হচ্ছে, তো আমরা জাস্ট এইভাবেই কন্টিনিউ করবো। উনি এলেন, বাট যতক্ষণ উনি আসছেন ততক্ষণ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে এই যে নাটক দেখার আমাদের গ্রুপে বেশ কিছু দর্শক বা নাট্যপ্রেমী আছেন যারা বলেন যে আমরা নাটক দেখতে চাই, বাট দেখে এসেছেন। তো আমরা ভাবছি এই গ্রুপ থেকে একটা হ্যাশট্যাগ খোলা। ঠিক আছে, পরে আলোচনা করবো। অন্নদা চলে এসেছেন। আচ্ছা, বেশ। হ্যাঁ অন্নদা, বারবার আমার মানে অসুবিধা নেই, সমস্যা করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, তো সেটাই বলছিলাম আর কি, যে হয়তো না অসুবিধা তো আছে, কথার মাঝখানে মানুষ দেখছে। হ্যাঁ, মানে নেগেটিভ জিনিসটাই বলছিলাম, যে পজিটিভটা যত না নিচ্ছে, নেগেটিভটা হয়তো বেশি নিচ্ছে। হয়তো সেটাও একটা খুব দায়িত্ব বর্তায় আমাদের অ্যাজ এ মেকার বা শিল্পী হিসেবে। তবে আরেকটাও কাজ মানে আমার মনে হয় যে আমরা আরেকটা কাজও আছে, যে সমাজে যেটা ঘটছে, আশেপাশে যেটা ঘটছে, সেটা কোথাও থ্রু আর্ট বা থ্রু আর্ট পিস সেইটা কোথাও বলে দেওয়া। ফলে সমাজে যদি ঘৃণা বেশি হয়, ঘৃণার চাষ হয়, তাহলে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দায়িত্ব বলে আমার মনে হয়। মানে এভাবেই শিখেছি। আচ্ছা, এই প্রসঙ্গে প্রজ্জ্বল পাল একটি প্রশ্ন করেছিলেন আমাদের গ্রুপ থেকে, যে খুবই ভালো ছিল প্রশ্নটা, যে অথৈয়ের কিছুটা বাদে সমকালীন আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি বাংলা সিনেমায় স্পষ্টভাবে উঠে আসে না। সেটা কি কোনো ভয় বা দায়বদ্ধতা থেকে হচ্ছে? পরিচালকটা কি সেফ খেলছেন? দেখুন, দেখো, এই প্রশ্নের উত্তর কি ব্যক্তি আমার দেওয়া উচিত হবে? উচিত হবে না। মানে এটা সমাজ মাধ্যমে এটা নিয়ে দুম করে একটা কথা বলে দেওয়া উচিত হবে না, তার কারণ আমি নানা রকম আক্রমণের মুখে পড়তে পারি। আমি একটু না, ব্যক্তি আপনার ফলে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি অর্ণ মুখোপাধ্যায় এই জিনিসটা বলেন, তাহলে আমরা মানে খুব উপকৃত হই। না, নাট্যকর্মী আর সিনেমা কর্মী দুটো, অর্ণ মুখোপাধ্যায় দুটো আলাদা লোক নয়, একই মানুষ। নাট্যকর্মী হিসেবে বললে পার পেয়ে যাবো, সিনেমা কর্মী বললে পার পাবো না, এরকম তো ভাবার কোনো কারণ নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে দায় আছে, আমাদের নিশ্চিত দায় আছে। আমাদের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের ছবির মধ্যে দিয়ে তুলে ধরার দায় আছে। পাশাপাশি একজন পরিচালক বা একজন নির্মাতারও স্বাধীনতা আছে, যে সে কি কথা বলবে, সে কি গল্প বলবে। ফলে দুটো দিকই আছে। তবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর আগে আমরা যেভাবে আমাদের কাজের মধ্যে দিয়ে সময়কে, বা আমাদের পূর্বজদের কাজের মধ্যে দিয়ে যেভাবে আমরা সময়কে দেখতে পেয়েছি, আমি আমার সমসময়ে সিনেমা হোক, থিয়েটার হোক, কবিতা হোক, গদ্য হোক, পদ্য হোক, সমস্ত কিছু, সাহিত্যে হোক, ছবি আঁকায় হোক, কম পাচ্ছি, তুলনায় কম পাচ্ছি। এটাই ভয়ের, এটাই চিন্তার, এটাই নিজের প্রতি, আমার সময়ের প্রতি সন্দেহের কারণ। যেমন আমি নিজে প্রতিদিন আমার নিজের কাজকে সন্দেহ করি। আমার 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 সমসাময়িক, মানে আমার কাজের সততা নিয়ে, আমার কনভিকশন নিয়ে আমি প্রতি মুহূর্তে নিজেকে সন্দেহ করি, যে আরেকটু পুষ্টি করতে পারতাম না, নিশ্চিত পারতাম। তেমন আমার সমসাময়িকদেরও সন্দেহ করি, এই রোগটা আমার আছে। ফলে আমার বারবারই মনে হয় যে কাজ দেখে আমি নারাজ, এমনও হতে পারে আমি এখন কাজ কম দেখছি, খবর কম রাখছি, এটাও হতে পারে, কিন্তু তবু যেন আমার মনে হয়
যে আমার সময়ে নির্মাতাদের যে দায়িত্ব নেওয়া উচিত ছিল, ইনক্লুডিং মি, আমি আমাকে বাদ রাখছি না, সেই দায়িত্ব বোধহয় আমরা কম নিচ্ছি। আমার একটা কারণ প্রশ্ন একটা ছিল, সভ্যতা, একটা সিভিলাইজেশন, নিশ্চয়ই একটা লাইন বলি, একটা হ্যাঁ, সভ্যতা এবং একটা সিভিলাইজেশন, সভ্য সমাজ গড়ে ওঠে। সভ্যতার প্রাইমারি শর্ত হচ্ছে যে সেই সভ্য সমাজের সংস্কৃতির অস্তিত্ব কিরকম। মানে আমাদের এখন এই রিলসের জমানায় আমরা প্রতিদিনই আমার মনে হয় যে আমি বোধহয় গুরুত্বহীন একজন নির্মাতা হিসেবে। সেই জন্যই নিজের প্রতি সন্দেহ জাগে, নিজের সময়ের প্রতি সন্দেহ জাগে। কারণ আরো হতে পারে যে ভাইস ভার্সা, এটা মানে হতে পারে যে আমার হয়তো আরো বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল, বা কখনো কখনো অভিমান হয়ে মনে হয় যে বোধহয় রসবেত্তাদের আরো খানিক বোধহয় দায়িত্ব নেওয়া উচিত ছিল। ফলে নানা রকম মানে জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তবে এইটুকু বুঝতে পারছি, সংস্কৃতিকে ধারণ করতে গেলে, মানে সভ্যতাকে ধারণ করতে গেলে সংস্কৃতি কর্মী হিসেবে যে জোর নিজের মধ্যে জোগানো দরকার, পরিপার্শ্ব থেকে, রসবেত্তা বা দর্শকদের থেকে যে জোর পাওয়ার দরকার, সেটা আমরা কমই পাচ্ছি বলে, এটা আমার মনে হয়। সরি, বলো। হ্যাঁ, এই নির্মাণের প্রশ্ন যখন আসছে তখন না একটা প্রশ্ন না করে পাচ্ছি না, সেটা হচ্ছে আপনি আহ আহ, নির্দেশনা করেছেন নাটকে, অনেক নাটকে, এবং অথই আপনার প্রথম নির্দেশনার সিনেমা। এক্ষেত্রে দুটো সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম, এবং আপনি কাজ করেছেন ওটিটিতে। এছাড়া মানে জিনিসটা হচ্ছে এরপরে মানে এটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং এবং কিরকম অভিজ্ঞতা আপনার হয়েছে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আর ভবিষ্যতে যদি আপনি আবার সিনেমা করেন বা নাটক করেন, আপনি কি আবারও সেফ খেলবেন, নাকি আপনি একটু চ্যালেঞ্জিং দিকে যেতে চান? যেটা আপনি বললেন যে মানে আমরা কেউ হচ্ছি না, মানে বোল্ড হচ্ছি না, মানে বিষয় নিয়ে আমরা বোল্ড হচ্ছি না। আপনি কি বোল্ড হতে চান? দেখুন, আমি জানি না আপনি খবর রেখেছেন কিনা। আমি আপাতত আমার 2007 সালে আমার পরিচালনায়, থিয়েটারের পরিচালনায় হাতে করি। 2007 থেকে এই যাবৎ কাল পর্যন্ত আমি যা যা থিয়েটার করেছি, সবকটা থিয়েটার অত্যন্ত আদ্যন্ত রাজনৈতিক থিয়েটার। এবং আমার মনে হয় সেটা করা ছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না। আমি তার ফলে জন্যই আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস হ্যাঁ, করলাম, এবং কারণ আমি দেখুন যতদিন রাজনৈতিক থিয়েটার করব, হ্যাঁ, আমার কাছে না রাজনৈতিক থিয়েটার বা থিয়েটার বা এইগুলোর সংজ্ঞা একটু আমার মতো করে আমি করে নিয়েছি। ফলে আমি বলবো যে এটা রাজনৈতিক থিয়েটারই করেছি আমি, সচেতন। সেটা আমার থিয়েটার করার দায়। আমি 2-3 বছর 3 বছর আমার আমার মানে লম্বা গ্যাপ পড়েছে, আমি কোনো নির্দেশনার কাজ করতে পারিনি কোভিড এর সময়। তার কারণ আমি নিজে কনফিউজ ছিলাম, কি কাজ করব, কি কথা বলবো, কিভাবে বলবো, সেটা সম্পর্কে আমি শিওর ছিলাম না। আমি পরিচালনার কাজ করতে পারি। আমি পরিচালনার কাজ করেছি মহাভারতের পর উৎপল দত্তের সূর্য শিখা, যেটা নক্ষত্র শিখা চলছে। সেটা যদি দেখেন মানে আমার ধারণা যে তার মধ্যে যে প্যারালাল পলিটিক্সটা আছে, যে সমান্তরালে যে রেখাটা টানা আছে, সেটা আমার সমসময়ের রাজনীতিকে, আমার সমসময়কে ডিকোড করে। এবার দেখুন, সেফ খেলার তো অনেকগুলো সংজ্ঞা আছে, সেইগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আগামী দিনে যদি থিয়েটার করি, যদি ছবি করি, তাহলে আমার মনে হবে, আর একটা কথা আমি বিশ্বাস করি, যে আমার ভিতরে যদি সেই আর্জ না আসে, আমার ভিতরে যদি মনে হয় যে আমার সংলাপ তৈরি হচ্ছে না, আমি বিষয় খুঁজে পাচ্ছি না, তাহলে আমি থিয়েটার করব না, সিনেমাও করব না। মানে আমি যখনই মনে করব যে এই গল্পটি বলা দরকার, গল্প বলার চেয়েও এই সংলাপটা বলা দরকার, এই সংলাপটা আমার ভিতরে বুদবুদের মতো কাজ করছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে মুখ দিয়ে বা কলম দিয়ে, তখনই লিখবো, তখনই করব, তখনই নির্মাণ করবো। বা কোনো নাটককারের কোনো বিষয়, কোন নাট্যকারের কোনো বিষয় বা কোনো সাহিত্যের বিষয় আমাকে যখন বলবে যে আচ্ছা এইটা এই সময় এইভাবে বলতে হবে তোমার, তখনই আমি কাজ করবো, নচেত আমি কাজ করবো না, আমি ঘরেই বসে থাকবো। অবশ্যই। এবং উৎপল দত্তের মানে পিএলটির কোনো ব্যাপার হলে সেটা যে মানে রাজনৈতিক হবেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। না, সবসময় আমি সেটা এই কথাটার সাথে একমত নয়। উৎপল দত্ত কেন, সারা পৃথিবীতেই বহু নির্মাতা আছেন, নাটককার আছেন,
যারা রাজনৈতিক থিয়েটার বলে অনেক সময় এমন কথা লিখেছেন যেটা কোনো একটা পার্টি প্রোপাগান্ডা হয়ে গেছে, সেটা আমি কখনোই বিশ্বাস করি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। উৎপল দত্তেরও অনেক নাটক আছে, দেখা আছে, সেগুলো নাটকীয় মূল্য হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডা হয়ে গেছে। ফলে আমার সময়ে যদি মনে করি যে এটা সময়ের দাবি এটা নয়, তাহলে সেটা উৎপল দত্ত হোক কি শেক্সপিয়ার হোক করবো না। আচ্ছা, খুবই মানে বেশ একটা দারুণ কথা বললেন। অসংখ্য ধন্যবাদ সিরিয়াসলি, মানে কারণ এটা বলার জন্য। কারণ এই ব্যাপারটা নিয়ে, এই বিশেষ করে এই লাইনটা যে রাজনৈতিক দিকে যাচ্ছি, ফেসবুকে তো দেখছি এই বাংলাদেশ নিয়ে এখন যেটা হচ্ছে, এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একটা পার্টির দৃষ্টিভঙ্গি, এই দুটো একটা সূক্ষ্ম রেখা অনেক সময় ভেদ হয়ে যায়। যে আমি একটা পার্টির, বিশেষ করে কোন পার্টির কথা বলছি সবাই বুঝতে পারছেন, যে আমি একটা দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী এবং ও দাগিয়ে দিচ্ছে তুই এটা, তো সেটা যে সবসময় নয়। রাজনৈতিক হতে গেলেই যে আমাকে একটা পার্টির ধ্বজাধারী হতে হবে, সেটা আমিও বিশ্বাস করি না যে এটা সবসময় ঠিক। এবং অন্নদা তুমি আপনি খুবই দারুণ না, আমি উৎপল দত্ত ভুল বা এটা এই অর্থে বলিনি। আমি মনে করেছি যে হ্যাঁ নিশ্চয়ই উৎপল দত্ত কেন, সবার সে স্বাধীনতা আছে নাটককারের বা শিল্পীর সে স্বাধীনতা আছে, এবং সারা পৃথিবীর ইতিহাস বলছে যে শিল্পীদের পক্ষ নিতে হয়, পক্ষ নিতে হয়েওছে। সমাজের ক্রাঞ্চ টাইম, সমাজে যখন একটা জাংচারের মধ্যে দিয়ে, একটা বদলের মধ্যে দিয়ে যায়, চেঞ্জের মধ্যে দিয়ে যায়, তখন নিশ্চিতভাবে একটা পক্ষ নিতেই হয়। এবং উৎপল দত্ত সারা জীবন সেটা একটা পক্ষের কথা বলেছেন। এবং অনেক অনেক পৃথিবীতে বহু শিল্পী আছেন যারা একটা পক্ষ নিয়ে কথা বলেছেন, বরাবর লিখেছেন। তাদের সে স্বাধীনতা, সেটা হয়তো সেই সময়ের দাবি ছিল বলেই বলেছে। আমি মনে করি যে যদি মনে করি যে তার সেই কথাটা আমার সময়কে ডিকোড করছে, তাহলে সেই প্রোপাগান্ডায় আমার আপত্তি নেই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি ওইটা আমাকে নাড়াতে পারছি কিনা একজন শিল্পী হিসেবে, একজন নির্মাতা হিসেবে, এবং সময়কে ডিকোড করতে পারছি কিনা, আমি আমার কথা বলছি, আমার দৃষ্টিভঙ্গি, তাহলেই আমি সেই কাজটা করতে আগ্রহী হব। বোঝাতে পারলাম যে প্রোপাগান্ডা আমি আপত্তি করছি, আমি এটা বলছি না, নিজের কাছে বোঝাতে পারছি। হ্যাঁ, প্রোপাগান্ডায় আমি প্রোপাগান্ডা হয়েছে, সারা পৃথিবীতেই হয়েছে, এবং প্রোপাগান্ডিস্ট থিয়েটার বিপুল পরিমাণে পপুলার হয়েছে। কিন্তু কোন সময় সেই থিয়েটার করছি সেটা ইম্পর্টেন্ট। আমি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় থিয়েটার করছি, তখন আমাকে হিটলারের বিরুদ্ধে সরাসরি কথা বলতেই হবে, তখন সেই প্রোপাগান্ডায় আমিও পার্ট হচ্ছি। বোঝাতে পারছি? তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মানে যে ডিকনস্ট্রাকশন, যে ভাঙা, যে মেটাফরের নাটক, ছবি এবং পেইন্টিং এগুলো আসতে শুরু করলো, তখন তাদের একটা অন্যরকম ভাষ্য তৈরি হলো। জর্জ অরওয়েলের একটা তখন অন্যরকম ভাষ্য তৈরি হলো। তখন সেটা প্রোপাগান্ডা থাকলো না, তখন সেটা একটা অন্য ভাষা নিয়ে এলো শিল্প। আমি বলতে চাইছি যে কোন সময় কি দাবি করছে সেইটা সম্পর্কে শিল্পীর একটা ধারণা থাকা খুবই আবশ্যক। আচ্ছা, তাহলে অর্ণদা, এই সূত্র ধরে যদি জিজ্ঞেস করি যে আজকে দাঁড়িয়ে শিল্পী হিসেবে আপনার কি মনে হয় যে আমাদের কি নিয়ে কথা বলা উচিত বা কি বিষয় সামনে তোলা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ব্যাপার, আজকের যুগটা বা আজকের দশক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে পারে এই কাজটা দেখে? আর একটু প্রশ্নটা যদি একটু পরিষ্কার করো, কি বিষয়ে ছবি বা নাটক করা উচিত? হ্যাঁ, নাটক বা সিনেমা যা হচ্ছে যেসব ফর্মে, এমন কি বিষয় নিয়ে কথা বলা উচিত যেটা, যেই কাজ দেখে আগামী 5 বছর বা 10 বছর ভবিষ্যৎ প্রজন্ম 10 বছর পরে সেই কাজটা দেখে আজকের সময় সম্পর্কে ধারণা করতে পারবে যে এই জিনিসটা ভুল হচ্ছিল এবং এই নাটক। আপনার কি মনে হয়? এটা বলা খুব মুশকিল, মানে এরকম ভাবে বলতে পারবো না আমি। মানে কি বিষয় নিয়ে কাজ করা উচিত সেটা আমি বলতে পারবো না। হতে পারে তোমার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হলো এই সময়ে দাঁড়িয়ে, আমি সেই প্রেমের গল্পটাই বললাম, হয়তো সেটাই 10 বছর পরে গিয়ে সেই গল্পটাই হয়তো মনে হলো আমার সময় জার্নির মধ্যে দিয়ে একটা প্রেমের গল্প বললাম, সেটাই 10 বছর বা 20 বছর পরে গিয়ে মনে হলো একটা রেভলিউশনারি কাজ হলো। আবার পাশাপাশি আমি তোমায় বলছি, আজকের সময় 3-4টে ভারতীয় বা পার্টিকে গালাগাল করে আমি একটা থিয়েটার বা সিনেমা বানালাম, সেটা আদৌ কোনো 10 বছর পর কোনো প্রাসঙ্গিকতাই হারালো। মানে কারোর কাছে, মানে এটা না আপেক্ষিক, মানে এইভাবে বলা যায় না যে কোন বিষয় নিয়ে কিভাবে কাজ করবো। এটা সম্পূর্ণ নির্মাতার অর্গানিক প্রসেস, জৈবিক প্রসেস।
সে কিভাবে তার ভিতরে সময়টাকে ধারণ করছে সেইটার উপর ডিপেন্ড করছে। এবার সেই নির্মাতার মেধা, সেই নির্মাতার মনন যদি তেমনটা হয়, তাহলে সেটা কালোত্তীর্ণ কাজ হবে বলে লোকে মনে রাখবে। মানে এইটা তো এইভাবে, মানে আজকে আমি বলে দিতে পারি না এই বিষয় নিয়ে আমি কাজ করলাম এবং 50 বছর পর আমার কাজটা কিন্তু মনে রাখবে। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে এখন অথয়ের ভালো লাগছে, অথই ভালো লাগছে লোকে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে। বহু মানুষের ততটাও ভালো লাগে এবং সেটা খুবই হেলদি, সেটা খুবই স্বাভাবিক। আমি ধরে নিচ্ছি আপাতত তর্কের খাতিরে এই 3-4 জন যারা আমরা আছি, আমার মনে হচ্ছে অথই একটা ইম্পর্টেন্ট কাজ, তাই জন্যই তো আমি বানিয়েছি। আমার অথয়ের প্রতি প্যাশন ছিল বলেই আমি অথই বানিয়েছি। এবার তোমাদের ধরা যাক অথই ভালো লাগবে, এবার 5 বছর পর অথইয়ের কোনো রেলিভেন্স ছিল না, এমনটাও হতে পারে। আবার 20-25 বছর পর অথয়ের একটা দারুণ রেলেভেন্স রইলো, 25 বছর পর লোকে অথই দেখে বললো বাবা এই সময় এরকম একটা কাজ হয়েছিল। ফলে এইটা না, মানে এটা নিয়ে কেউ আমরা শেষ কথা বলে যেতে পারি না, তাই না? সেটা ঠিক। বা আমি আরেকজন নির্মাতাকে বলে দিতে পারি না যে আপনি এই বিষয় নিয়ে ছবি করুন, আপনি এই যে এরকম তৃণমূল, বিজেপি, সিপিএম নিয়ে একটা ছবি করুন, আমি বলে দিতে পারি। এটা নির্মাতার উপর ডিপেন্ড করে। একদম ঠিক। আচ্ছা, নক্ষত্র শিকার প্রসঙ্গে আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, সূর্য শিকার থেকে নক্ষত্র শিকার এই নামকরণের পেছনে আপনার কিরকম মনোভাব কাজ করেছিল, এইটা একটা। আর একটা হচ্ছে, ইতিহাসের এই বিষয়টিকেই কেন বেছে নিলেন? এবং যেটা ভীষণ এক্ষুনি যে রেলিভেন্স নিয়ে কথা হচ্ছিল, নাটকটা আমি দুবার দেখেছি, তো আমি নিজেও বুঝতে পারি যে কোন কোন জায়গায় এখনো প্রাসঙ্গিকতার কথাগুলো উঠে উঠে আসছে। তো এই ব্যাপারে যদি একটু বলেন। শাসকের চেহারা আমার মনে হয় একই থাকে, আর এইটাকে আমি বলতে পারি যে ইতিহাস আশ্রিত একটি নাটক। এর মধ্যে এমন অনেক চরিত্র আছে যেগুলি কল্পিত, মানে সেগুলো তোমরা নিশ্চয়ই জানবে যারা দেখেছো নাটকটা বা ইতিহাসটা সম্পর্কে বা গুপ্ত ডাইনাস্টি সম্পর্কে জানবে। এবার কেন জানি না, আমি এটা খুব ব্যাখ্যা করে বলতে পারবো না কেন নক্ষত্র দিলাম। তোমার নাটকটা দেখি যদি কিছু মনে হয় যে আসলে আসলে নক্ষত্র কে এই নাটকে এবং কে শিকার হলো, সেটার উপরই নামকরণের সার্থকতা। মানে আমি পরিচালক হিসেবে যদি একেবারে ক্লাস নিয়ে বলি যে না, সূর্য থেকে না এই কারণে নক্ষত্র শিকার হয়েছে, তাহলে মানে আমি এটা বলতে ঠিক পছন্দ করি না, মানে এইভাবে বলতে ঠিক পছন্দ করি। যদি ওটা কোনোভাবে তোমার কাছে কোনো হেজি লাইন থাকে, তাহলে জানবো যে আমি পরিচালক হিসেবে, নির্মাতা হিসেবে ওই জায়গাটায় ব্যর্থ হয়েছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করলো যে প্রাসঙ্গিকতা, মানে আজকের দিনে শাসনের যে চেহারাটা, মানে নাটকটার মধ্যে উৎপল দত্ত এমন ভাবে শাসনের যে চেহারাটা রেখেছিলেন, শাসকের যে চেহারাটা রেখেছিলেন, যে প্রক্রিয়াটা রেখেছিলেন, আসলে দাস যারা নাটকটা দেখেননি আমি জানি না তাদের কাছে এই আলোচনা কতটা প্রাসঙ্গিক হবে, কিন্তু ওই যে দাস ব্যবস্থার প্রতি যে ঘৃণা পোষণ করেছেন, দাস ব্যবসার ব্যবস্থা এবং ব্যবসা, সেইটা আমার মনে হয়েছে প্রচন্ড রেলিভেন্ট। আমরা স্বাধীনতার 75-80 বছর পরেও আমরা স্বাধীন হতে পারছি না। 75 বছর পরেও আজাদি কি অমৃত মহোৎসব করছি, কিন্তু আমরা আসলে স্লেভ। আমরা কেউ সময়ের কাছে স্লেভ, আমরা কেউ সোশ্যাল মিডিয়ার কাছে স্লেভ, আমরা কেউ বসের স্লেভ, আমরা কেউ বউয়ের স্লেভ, আমরা কেউ বাবার স্লেভ। হ্যাঁ, বুঝতে পারছি, বোঝাতে পারছি। আবার আমি আমার কাছেই স্লেভ কখনো। কিন্তু সেই মুক্তির যে প্রশ্নটা, এটা প্রত্যেকটা চরিত্রের মধ্যে উৎপল দত্ত রেখেছিলেন নাটকটা দেখার মধ্যে। যে অনবদ্য নাটক, শুধু নাটকটা শেষটা আমি একটু বেড়ে পাকামো করেছি, কারণ ওখানে উনি একটা আশাবাদ দেখিয়েছিলেন, কিন্তু আমি নির্মাতা হিসেবে এখন যে সময় বাস করছি, আমি কোনো আশাবাদ দেখতে পাই না। আমি কোনো চেঞ্জ হবে, আমি কোনো অদূরে একটা কিছু বদল হবে এবং কিছু দেখতে পাই না। বরং আমি দেখতে পাই পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, ডুমস ডে আমাদের হাতছানি দিয়ে ডাকছে, এটা আমি দেখতে পাই। সেইটুকু বদল আমি করেছি নাটকটা। আচ্ছা, আমি সূর্য শিকার পড়েছি এবং নক্ষত্র শিকার দেখেওছি। যে বদলটার কথা বলছেন, ওই পুঁথি যেটা আর কি পরবর্তী প্রজন্মের কাছে পাঠিয়ে দেওয়া হয়, এই জিনিসটা আপনি বদল করেছিলেন। তো ওটা আমার প্রশ্ন ছিল, আমি আপনাকে করতাম, কিন্তু আপনি নিজেই বলে দিলেন।
ভালো লাগলো উত্তরটা জেনে। অনেকদিন ধরে উত্তরের আশায় ছিলাম, আগের বছর সম্ভবত দেখেছি নাটকটা। ভালো লাগলো এটা। ওই রেভলিউশনকে আমরা অত গভীরভাবে বিপ্লবকে মানে আমরা বলবো না, আমি তো এখন আর দেখি না। আমি জানি না এটা হয়তো বিতর্ক তুলতে পারে, কিন্তু ওই বিপ্লব ওইভাবে এখন আর ঘটবে বলে আমার মনে হয়। এই যে এখন যেটা হচ্ছে বাংলাদেশে, মানে সেটাও তো কাইন্ড অফ বিপ্লবই বলা যায়, যেটা মানে জানি না আমি এটা আদৌ বিপ্লব কিনা। এটা খুবই সেনসিটিভ বিষয়, এটা নিয়ে অনুধাবন করতে গেলে আমার আরেকটু সময় দরকার। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, মানে চট করে প্রতিক্রিয়া দেওয়া বা চট করে রিয়াক্ট করার আগে আমি ব্যাপারটা, এটা হয়তো আমার ব্যর্থতা, কিন্তু এটা আমি দেখেছি 2007 সালে নন্দীগ্রাম ঘটনা ঘটেছিল মার্চে, কিন্তু আমার নাটকটা করতে মানে তারপর আমি যে থিয়েটারটা করেছি সেটা ভিতরে বসে আমার নাটকটা হয়েছে ডিসেম্বরে। আমি যে নাটক প্রথম ডিরেকশন দিয়েছি সক্রেটিস সেটা ডিসেম্বর মাসে। ফলে এই যে বাংলাদেশের ঘটনা ঘটছে, তুমি যদি বলো এক্ষুনি একটা প্রতিক্রিয়া দিতে, তাহলে আমি একটা কথাই বলতে পারবো যে যে কোনো রকম হত্যা, যে কোনো রকম মায়ের কোল খালি হওয়া, তার থেকে পৃথিবীর দুঃখজনক ঘটনা আর কিছু নেই। কিন্তু এর ভিতরে যে গভীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং একটা ইতিহাস আছে, সেইটাকে একটু আমার মনে হয় একটু গভীরভাবে দেখার দরকার আছে। মানে এটা বিপ্লব বা আধা বিপ্লব বা জেনোসাইড যাই বলি আমি, মানে এটা নিয়ে আরেকটু আমাদের ভাবার দরকার আছে, তারপর এটা নিয়ে কথা বলার দরকার আছে। তাহলে অন্নদা, আপাতত যেটা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার, আপাতত এইটুকু বলতে হবে। নাটক বা সিনেমা এগুলো দিয়ে কি বিপ্লব হওয়া কোনো মতেই সম্ভব না, যেগুলো আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন? এখনো সম্ভব নয়, এখন নয়, মানে দেরি হয়ে গেছে বলছেন? এখন সম্ভব নয়, এখন সম্ভব নয় এই সময়। আমি জানি না আগামী 5 বছর পর আদৌ নাটক আর সিনেমা থাকবে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। 5 বছর পর যদি থাকে জানি না, অবস্থা বদলাতে পারে, কিন্তু আমার এখন দেখে মনে হচ্ছে যে আমরা যারা, এটা তোমাদের ব্যাপার নয়, এটা আমাদের ব্যাপার। আমরা যারা কাজ করছি, আমরা তারা প্রতিদিন এত ইন্ডিভিজুয়াল হয়ে গেছি না, মানে এত ব্যক্তি ওরিয়েন্টেড হয়ে গেছি শিল্পের কাজ করলেও, আমরা বিরাট কিছু বদল ঘটাতে পারবো না। আমরা আমাদের পূর্বজদের কাছে পিগমিস, মানে ছোট, অনেক ক্ষুদ্রকায়, মেধা এবং মননে সমাজ বদলে দেওয়ার জন্য যে শক্তি থাকা দরকার নির্মাতাদের, আমার তো মনে হয় আমার তো নেই সেটা। আমি এইটুকু চেষ্টা করতে পারি যে আমাদের কাজে বা আমার কাজে একটা যেন যারা দেখছেন তাদের কাছে একটা প্রভাব রেখে যেতে পারি, এইটুকু চেষ্টা করতে পারি। লক্ষ্যটা হয়তো আছে বদলে দেওয়ার, প্রভাবিত করার, কিন্তু আমি বেশ বুঝতে পারি আমি পাচ্ছি না। আমি প্রতিদিন অভিনয় করি মঞ্চে, প্রতিদিন নির্মাণ করি, অথই নির্মাণ করতে করতেও বুঝেছি যে আমি পেরে উঠছি না, যেটা আমি করতে চাইছি সেটাই পেরে উঠছি। আমার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি দুজনের সাথে কথা বলেছি, যার নাম আমি উল্লেখ করব না, যারা নাট্যকর্মী এবং ইয়াং নাট্যকর্মী, ইয়াং জেনারেশন, আমার থেকে বয়স অনেক ছোট। তাদের সমস্যাটা যেটা হচ্ছে যে তারা জানে আজকের দিনে বাংলায় দাঁড়িয়ে নাটক করে সংসার চলবে না, এবং তারা এটা জানে যে আমি একটা কিছু করে, এই একটা কিছু হতে পারে সিরিয়ালে অভিনয়, বা একটা কিছু হতে পারে আইটিতে জব করে আমি নাটক করতে পারবো, এবং সেটা করতে গিয়ে তারা কুল পাচ্ছে না। দুজন আমাকে আক্ষেপ করে বলেছে হয়তো আমাকে নাটকটা ছাড়তে হবে, বাড়ির প্রেশারে, বাড়িতে বাবা মা বয়স হচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে, ফিনান্সিয়ালি স্টেবিলিটি। তো আপনার কি মনে হয়, এই যে বললেন যে বিপ্লব সম্ভব না কারণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং এই যে ডিপেন্ডেন্সি গুলো তৈরি হচ্ছে, একটা নাটক একটা ফিনান্সিয়ালি স্টেবিলিটি দিতে পারছে না, এবং তার জন্য মানুষ দুটো জিনিস ভাবছে, সেখানে ইম্প্যাক্ট হচ্ছে নাটকের কমিটমেন্ট একটা ইয়াং জেনারেশনের কাছে? কি বলবো বলো, আমি এই প্রসঙ্গে একটাই কথা বলতে পারি যে আমি ফেল করছি, এটা তো আমি বারবারই বলছি, বারবার নিজে ফেল করছি বলতে ভালোও লাগছে না, কিন্তু আমার এই আজকেই আমার খুবই সিনিয়র একজন বলছিলেন যে 70-এর দশকে ব্যাংকে চাকরি করাটা আমরা মনে করতাম যারা প্রেসিডেন্সিতে পড়তাম অপরাধ, পুঁজিবাদের দালাল হয়ে যাচ্ছিস, মানে একজন বলছিলেন। এবং আমি দেখেছি যে তিনি বলছেন যে প্রথম হয়েছে, অথচ সে 70-এর উত্তাল সময় গা ভাসিয়ে দিল, এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমি বোঝাতে পারছি, মানে এরকম বহু মানুষ আছেন। ধরা যাক যিনি নটধার কর্ণধার, তিনি 50 বছর ধরে থিয়েটার করছেন, মোর দেন 50 ইয়ার্স, কেন করছেন?
তিনি ছাত্র হিসেবে আমাদের অনেকের চেয়ে অনেক বেটার ছিলেন, চাকুরিজীবী হলে অনেক কিছু করতে পারতেন, করেননি। 50 বছর থিয়েটার করেছেন। আর অথচ আমি তো বাড়ি নিজে এখন আমি ব্যক্তি হিসেবে নিজের বোঝাই বইতে পারছি না, আমি দেশের বোঝা কি বইবো? মানে আমি আমার পেটের ভাতটাই জোগাড় করতে পারছি না, আমি দেশের বোঝা বইবো? আমি সমাজ বদলাতে পারবো? আমার যদি চাকরির জন্য সামান্য সামান্য সপ্তাহে 3 দিন 4 দিনের রিহার্সাল, মাসে দুটো শো, সেইটাকেই ছেড়ে দিতে হয়, তাহলে আমি কি করে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা ক্যামেরার পিছনে এমন একটা কথা বলবো যেটা সমাজ বদলে দিতে পারবে? আমি বোঝাতে পারছি আমি কোন জায়গা থেকে বলছি, আর কখনো বিপ্লব ঘটবে না। ফলে আমি তাদের ছোট করছি না, আমিও তার পার্ট। অজিতেশ বন্দ্যোপাধ্যায় গ্রাম থেকে এসে জানতেন না উনি কাল কি খাবেন, উনি তো করেছেন থিয়েটার। সৌম্য মিত্র, আমি নাম নেম ড্রপ করতে চাই না, কিন্তু ওই জন্য বললাম আমরা পিগমিজ, আমরা এত ইন্ডিভিজুয়াল, আর প্রতিদিন শুধুই আমারটা কি হবে এইটুকুই ভাবি। তো মানে আমিও তাই, আমি বারবার বলছেন এই কারণে সংস্কৃতির লোকেদের যে দায়িত্ব, যে রিস্ক নেওয়া উচিত ছিল, যে দায়িত্ব নেওয়া উচিত ছিল, আমরা নেইনি সেটা। আমরা গোষ্ঠীর কথা ভাবিনি, সমষ্টির কথা ভাবিনি, আমরা ব্যক্তির কথা ভেবেছি, তাই হয়েছে। আর আরো আমার খানিক আক্ষেপও আছে, আরো কোন অভিনেতা, কোন নির্মাতা, তাদের যে লালনের দরকার ছিল সেটা আমরা সংস্কৃতি কর্মী হিসেবে, তাদের কমরেড কলিগ হিসেবে করতে পারিনি, এবং দর্শকও তার লালন করেনি। সহমত, একদম সহমত। ঋত্বিক ঘটক যেমন উনি বলেইছিলেন যে আমি দর্শককে পরিত্যাগ করলাম, রিজেক্ট করলাম, মানে দর্শক আমার নয়। মানে এটা তো অনেক দুঃখের কথা, এটা তো কষ্টের কথা, তাই না? আমরা মৃণাল সেনকে সেলিব্রেট করেছি কি তার সময়? করেছি কি? আমি বলছি সারা পৃথিবীতেই যে এই ঘটনাগুলো ঘটেছে, একটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হ্যাঁ, রবিশঙ্কর, পাবলবী, এগুলো ব্যতিক্রম, এগুলো নিয়ম নয়, এগুলো ব্যতিক্রম। আমরা চিরকাল সংস্কৃতি কর্মীদের অনাদর করেছি, আমরা চিরকাল সংস্কৃতি কর্মীদের, সেটাই বলছি, আমরা চিরকাল সংস্কৃতি কর্মীদের, যারা একটু প্যারালাল কথা বলতে চেয়েছে, যারা একটু অন্য কথা বলতে চেয়েছে, আমরা চিরকাল তাদের আনসেফ করেছি, আমরা চিরকাল তাদের অনাদর দিয়েছি। আমার তুলসী চক্রবর্তী আমাদের সময় না খেতে পেয়ে মরে গেছেন। অবশ্যই আমরা চার্লি চ্যাপলিন না হতে পারলে, মাইকেল জ্যাকসন না হতে পারলে আমরা তাদের আদর দিইনি, আমরা অনাদর দিয়েছি, চিরকাল অনাদর দিয়েছি সংস্কৃতি কর্মীদের, আমরা আদর কম পেয়েছি। বুঝতে পেরেছো? মানে সেইটা একটা আক্ষেপের জায়গা। চক্রবর্তীর নাম করলেন, মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি ওনার নাম করলেন। থ্যাংক ইউ। আমি সেটাই বলছি, আমরা সেই সোসাইটিতে বাস করি, তাই না? তার মধ্যেও পূর্বজরা যা প্রডিউস করেছেন আমরা সেটুকুও পারছি না, সেটাই। আচ্ছা, একটু আগে এবং সক্রেটিস নিয়ে কথা হচ্ছিল, আমি একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারলাম না। সেটা হচ্ছে নটধার পুরনো যে প্রযোজনাগুলো আছে, এবং সক্রেটিস বা সিজার ও ক্লিওপেট্রা, বিষকাল, শেষ রক্ষা, এই সময় দাঁড়িয়ে যদি সেগুলো আবার মঞ্চস্থ হয়, আমি ভীষণভাবে দেখতে চাইবো, আমার পাশাপাশি আরো অনেকেই দেখতে চাইবে। তো সেগুলো যদি এই সময় দাঁড়িয়ে আবার মঞ্চস্থ হয়, তো মানে স্ট্রাকচারাল কি কোনো চেঞ্জেস আসবে সেখানে, বা লেখার ক্ষেত্রে? সেগুলো মঞ্চস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আমি রিভাইভালে বিশ্বাস করি না। কারণ আমার নতুন কাজ করার আছে না, আমি কেন পুরোনো কাজ করবো আবার? থিয়েটারের তো ওটাই মজা, হেয়ার এন্ড নাও লাইভ, ওটা হয়ে গেছে, দেহপট শোনানোর সকলই হারায়। আমারও তো ইচ্ছে করে একটু টাইম মেশিনে চড়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখতে চলে যাই, বা যে নাটকগুলো দেখা হয়নি একবার দেখি, ওটাই থিয়েটারের মজা, ওগুলো আর হবে না কখনো। নিয়ে যখন কথা হচ্ছে, আমি মানে কিছু প্রশ্ন রাখি। হ্যাঁ, রাখুন। আচ্ছা, অভিনয় আপনি করছেন, মানে থিয়েটারে করেছেন, সিনেমাতে করছেন এবং ওটিটিতে করেছেন, তো এখানে কি কি মানে তুলনামূলক জায়গাটা কোথায় আপনি রাখবেন? বা টু বি স্পেসিফিক, আপনি কাজ করেছেন মুক্তি বলে বইতে,
যেখানে আপনি নেগেটিভ রোলে অভিনয় করেছেন, এবং দুর্যোধন, যাকে আমরা সবাই নেগেটিভ চরিত্র বলেই জানি, সেখানে আপনি পজিটিভ ওয়েতে আপনি অভিনয় করেছেন। সেই পজিটিভ জায়গা আমি একটা ধূসর চরিত্র বলবো। হ্যাঁ, ধূসর একটা গ্রেইশ হ্যাঁ। জায়গাতে আপনি অভিনয় করেছেন। তো সেই জায়গাটার একটা কম্পারেটিভ ব্যাপার যদি আমাদেরকে একটু জানান বা দর্শকদের বলেন, তাহলে খুব ভালো লাগবে। কি বলবো বলুন তো, মানে এটা নিয়ে কি 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 শুনতে চাইছেন? মানে আমি তো শুনতে চাইছি, মানে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি না না না, মানে এটা নিয়ে কোন দিকে কথাটা মানে যাবে? অভিনয় প্রসঙ্গে, ধরতে মানে পারছি না। আপনার কতটা সুবিধে অসুবিধে, সেটা হচ্ছে যে নেগেটিভ রোল করতে আপনার মানে পজিটিভের থেকে তুলনামূলক দৃষ্টিভঙ্গি, সেটা যদি আপনি শেয়ার করেন। মানে আমি ব্যক্তি হিসেবে পজিটিভ পার্ট করতে ভালোবাসি না নেগেটিভ পার্ট করতে ভালোবাসি, প্রশ্নটা হ্যাঁ, এরকম? করতে গিয়ে আচ্ছা, আপনাকে এটা কতটা প্রশ্নের চ্যালেঞ্জ একটা হয়েছে, অংশ। হ্যাঁ, করতে গিয়ে আমার আপনাকে মনে হয় কতটা চ্যালেঞ্জ plus ফেস করতে হ্যাঁ। হয়েছে বা আরেকটা কতটা ব্যাপার, আপনার সুবিধে হয়েছে। অন্যদা আরেকটা ব্যাপার, এই যে মঞ্চ এবং হুম, সিনেমা, এর যে স্ট্রাকচারাল চেঞ্জেস, হুম, একটা অনেকে আছেন হুম। মঞ্চে অভিনয় করে সিনেমায় এলে ওই প্রভাবটা কাটিয়ে উঠতে পারেন না। তো আপনি দুটোতেই অভিনয় করেছেন, তো এই দুটো ফরম্যাটে যখন একটা থেকে আরেকটা আসেন, তখন কি কোনো রকম মনে হয় যে সে আগের ফরম্যাটের প্রভাবটা আপনার কাটিয়ে উঠতে পারছেন না বা কিছু? আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো পাল্টা। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। কাকে করবেন? সেটা হচ্ছে, কেন অভিনেতা এই টেকনিক্যাল আলোচনাগুলো করবে? তোমরা কি কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করো যে আচ্ছা পেটটা যখন কাটছিলেন আপনি যখন স্টোনের অপারেশন করেন তখন কিভাবে করেন, আর অ্যাপেন্ডিক্স এর অপারেশন যখন করেন তখন কিভাবে করেন? এটা কি বলো না মেডিসিনের ডাক্তারকে বলো? তাহলে অভিনেতা কেন বলতে হবে? আমরা অভিনেতাকে জিজ্ঞেস করছি না, আমরা এখানে হম নির্দেশককে জিজ্ঞেস করছি যে তিনি টেকনিক্যাল অভিনয় ক্রাফট করতে নিয়ে কেন পারছেন? আলোচনা করব? তবে না, আহ, জোকস অ্যাপার্ট, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি যখন অভিনয় করি আমি আহ, আহ, যে- আহ, নিশ্চয়ই কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট থাকে, সেগুলো খুব একটা আলোচনা না করাই ভালো। এখানে আমি ভালোবাসিও না, যেমন ভালোবাসি না নক্ষত্র শিকার কেন নাম হলো সূর্য শিকার থেকে এটা বলতে, ঠিক এটাও হ্যাঁ, তেমন ভালোবাসছি না। ঠিক কিন্তু ঠিক এইটুকু ঠিক বলতে পারি যে আমি অভিনেতা হিসেবে দুটো মাধ্যমেই স্ট্রাগল করি। যখন মঞ্চে অভিনয় করি 20 বছর অভিনয় করার পরেও এরকম মনে হুম, করার কোনো কারণ নেই যে আমি চ্যালেঞ্জ অনুভব করি না। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ অনুভব করি, প্রতি রিহার্সালে টেনশন হয়, প্রত্যেকটা অভিনয়ে শো এর আগে হাঁটু কাঁপে এখনো। আর ক্যামেরায় তো ডিরেক্টর অ্যাকশন বলার আগে থেকেই হাঁটু কাঁপতে শুরু করে। ফলে টেকনিক্যালি আমি যে কিভাবে অভিনয় করি আমি নিজেও জানি না। তবে দুটো মাধ্যমের অভিনয় নিশ্চিত কিছু টেকনিক্যাল মানে ব্যাকরণগত পার্থক্য আছে, সেটা মাথায় রাখতে হয়। তো হুম, একটা জিনিস মনে রাখতেই হয়, সেটা হচ্ছে চরিত্রের সত্য, মুহূর্তের সত্য, সেটা মঞ্চেও যেমন এবং সিনেমাতেও। দুটো মাধ্যমেরই তার নিজস্ব কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যারা পারেন কিন্তু তারা দুটো হ্যাঁ, মাধ্যমেই সফল হন, যারা পারেন না তারা হুম, হুম, নির্দিষ্ট একটা মাধ্যমে ঠিক সফল হন। আর বহু মানুষ, বেশিরভাগ মানুষ কোনো মাধ্যমেই সফল হন না, অভিনয় করে পয়সা পান, কিন্তু দুটো মাধ্যমেই খারাপ অভিনয় করে, এরকমও প্রচুর না অভিনেতা কিন্তু আছে। মানতে অসুবিধা নেই যে মুক্তিতে আপনার নেগেটিভ রোলটা কিন্তু ছাপিয়ে গেছিল। মানে এটা ঋত্বিক চক্রবর্তীর সাথে খুবই ভালো লেগেছিল, আহ, যাতে কোনো মানে তুলনাই হয় না। এটা আমি মানতে অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, মঞ্চ আর পর্দার তুলনামূলক আলোচনা যখন আসছে, এই প্রশ্নটা করেই ফেলি যে অথৈ তো অলরেডি একটা ভীষণই পপুলার একটা নাটক, তাহলে এটাকে আবার সিনেমার আকারে প্রকাশ করার সিদ্ধান্ত কেন নিলেন? জানি না, মানে এটার কাছে কোনো সদুত্তর নেই। মানে আমি লকডাউনে স্ক্রিন প্লে রাইটিং প্র্যাকটিস করছিলাম, তাতে অথৈ এবং আরো তার সঙ্গে লকডাউনে আমাদের যেটা হয় না হয়েছিল, আমার তো হয়েছিল হুম, আর 3 মাস 4 মাস সমবায়িক প্র্যাকটিস নেই। মানে আমি ইন্ডিভিজুয়ালি একা একা অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করি, আবার আমার সমবায় লাগে, আমার দল লাগে, আমি একা একা হুম, অভিনয়ে অভ্যাস করতে পারি না, আমার বন্ধু লাগে। তো হুম, সেই প্র্যাকটিসটা বন্ধ, যেটা আমার 20 বছরে ঘটেনি। এবং বারবার মনে হচ্ছিল আদৌ কি সব স্বাভাবিক হবে, আবার যখন যদি স্বাভাবিক হয় 3 মাস 4 মাস মঞ্চে দাঁড়াতে পারছি না, ক্যামেরার সামনে দাঁড়াতে পারছি না, এমন তো ঘটেনি কখনো। তাহলে আমার মানে আমার ক্রিয়েটিভ এক্সপোজার যেটা, সেটা কি হুম, হবে? মানে ক্রিয়েটিভলি আমি নাম হয়ে যাবো না তো একটা সময়, মঞ্চ যেটা আমার কাছ থেকে দাবি করবে আমি হয়তো পারবো না, আমার হয়তো ইনস্টিংক্ট মরে যাবে। কি করা যায়? কাহা তো বই পড়া যায়, সিরিজ দেখা যায়। তখন আমি ভাবলাম যে একটা নতুন জিনিস ট্রাই করা যাক, সেটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং, যেটা আমি কখনো করি। নাটক আচ্ছা, লিখেছি অল্প বিস্তর,
তো সেইটা প্রথম মনে হলো যে আচ্ছা অথইটা করা যায়, আচ্ছা আঙ্কেল ওয়ানিয়াটা করা যায়, নাটকগুলোই ধরলাম যেগুলো আমার পড়া ছিল। তো এই দুটো করি এবং আমি প্রথম প্রাইমারিলি অনির্বাণকে বলি দেখ এই দুটো করেছি, অথইটাও করেছি, তুই শুনবি একবার। আমি ভাবিও নি, মানে কাউকে শোনাইনি সেভাবে। তো অনির্বাণকে বললাম, ওই বললো শুনলো, তখন লকডাউন পুরোপুরি কাটেনি, না কেটেছে বোধহয়, হ্যাঁ ঘরে বাইরে রিহার্সালে। তখন ও তখন বলল যে এমন উৎসাহ দিল, মানে আমি তো বুঝতেই পারিনি যে এত কিছু হয়েছে। বললো এটা কিছু একটা ঘটে গেছে, চলো আমরা এটা একটু করবো। ঠিক আছে তাহলে করা যাক। এমনি ও আমাকে অনেকদিন থেকেই বলতো যে তুমি পরিচালনার কথা ভাবছো না। আমরা নিশ্চিতই ভাবছি, কিন্তু আমি আরেকটু অপেক্ষা করতে চাই, আমার 40 বছর হোক, আরো কিছুদিন এই মাধ্যমে অভিনয় করি, আরো কয়েক বছর লাগবে। তো বললো ওই কার্যত ঠেলে বললো না এটা তোমার ডিরেক্ট করতে হবে। ব্যাস যুদ্ধ শুরু হলো এই আর কি। তারপর প্রস্তুত হতে আমি, মানে এটা আমাদের লক হয়েছে এপ্রিল মাসে, আমরা ছবি শুট করেছি ডিসেম্বরে। ইন দ্য মিন টাইম আমি বলবো যে কোভিড থেকেই আমার সিনেমার পরিচালক হওয়ার যে অর্গানিক প্রস্তুতি তো একটা ছিলই, কিন্তু কনসাস প্রিপারেশন সেটাই কোভিড কাল থেকেই শুরু হয়েছে। যে পরিচালক, দেখো থিয়েটারে তো আমার একটা প্রথাগত শিক্ষা আছে, কিন্তু ছবি নির্মাণের ক্ষেত্রে তো নেই। দেখে শেখা, নিজে শেখা, বই পড়ে শেখা। তো সেইটা শুরু হলো, সেটা একটা দীর্ঘ যুদ্ধ এবং সেটা চলবে। আমি কিছুই এখনো পরিচালনার সে অর্থে শিখিনি। সেটা আগামী দিনে যদি, আমার মনে হয় যে এই কাজগুলো এমন যেটা করতে করতে শেখা যায়। দুর্ভাগ্যজনক ভাবে এটার সাথে এমন ভাবে কমার্স জড়িয়ে আছে, ব্যবসা জড়িয়ে আছে, প্রসেসের থেকে রেজাল্ট বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটাই আমার খুব ভয়। উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে কিছু ভাবনা আছে অর্ণদা? কি ভাবনা? উইঙ্কেল টুইঙ্কেল একটা চমৎকার নাটক, কিন্তু আমার কোনো ভাবনা নেই। এটি দারুণ নাটক, আমি ইউটিউবে বারবার দেখি, ভালো লাগে। আমরাও এই দেখি, মানে পর্যন্ত আমিও দেখি। তো এটা নিয়ে উইঙ্কেল যদি টুইঙ্কেল নিয়ে আমার আলাদা কোনো ভাবনা নেই। আচ্ছা বেশ। আচ্ছা একটা প্রশ্ন, কৌশিক তুমি যদি পারমিশন দাও, আমি ইয়ে থেকে পেলাম, ফেসবুকের কমেন্ট সেকশন থেকে পেয়েছি। বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পারমিশন কিছু বেশ। নেই, বলো না। আচ্ছা, কলমে পারমিতা বলছেন, আমরা নির্দেশক, অভিনেতা, লেখক, বক্তা এবং সার্বিকভাবে শিল্পী হিসেবে অর্ণদাকে চিনি, কিন্তু দর্শক বা পাঠক হিসেবে অর্ণদার প্রেফারেন্স কি? কি ভালো লাগে বা ভালো লাগে না? কন্টেম্পোরারিদের কার কার কাজ ভালো লাগে? টু বি স্পেসিফিক, প্রভাবিত করে আপনাকে? দারুণ। আমি শুধু একটা কথা বলতে পারি যে আমি খাবার ক্ষেত্রে যেমন সর্বভুক, আমি সব খেতে ভালোবাসি, সব ধরনের পোশাক পরতে ভালোবাসি। তেমনি যখন আমি সাহিত্যর রস নিই, সিনেমা নাটকের রস নিই, তখন আমার মাথায় কোনো জ্বর কাজ করে না। আমি খুব নিজেকে খোলা রাখতে ভালোবেসেছি, ছোটবেলা থেকে সেই শিক্ষাই পেয়েছি। ফলে আমি সব ধরনের জিনিস খাই, সব ধরনের জিনিস দেখি, সব ধরনের জিনিস পড়ি। এটার মধ্যে কোনো ব্যালেন্স করার চেষ্টা থাকে না। আচ্ছা, আর কন্টেম্পোরারিদের কাজ বলতে বাংলায় বলছেন? হ্যাঁ আপনি বলুন না, বাংলা বা রিজিনাল অন্যান্য রাজ্যের যে কোনো, দেশের বাইরেও হতে পারে। অভিনেতা মানে অনেক আছে, কার নাম বলবো, মানে আমি মুগ্ধ হই বেশি আর কি। মানে আমার মনে হয় চারপাশে, মানে অন্য রাজ্যে দারুণ দারুণ কাজ হচ্ছে, আমাদের রাজ্যেও ভালো কাজ নিশ্চিতই হচ্ছে, কিন্তু হয়তো সংখ্যায় কম হচ্ছে, এই আর কি। কিন্তু হচ্ছে, নিশ্চিতই হচ্ছে। আচ্ছা, একজনের কার নাম বলবো বলো? হ্যাঁ, মানে আমি একটু ক্লাসিক্স, এপিক, একটু পুরনো, এগুলো মাঝে মাঝে হয়তো আমি বেশি প্রেফার করে ফেলি আর কি। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন এসছে অর্ণদা, মৌমিতা চক্রবর্তী করছেন যে নাটকের জন্য কি আরো বিজ্ঞাপন, আরো প্রচার প্রয়োজন? হয়তো মানুষ আরো দেখতে চায় কিন্তু খবর পৌঁছাচ্ছে না বলে জানতে পারছে না, এটা কি মনে হয়? বিজ্ঞাপন প্রচারের জন্য তো অর্থ প্রয়োজন, সেই অর্থ তো থিয়েটারে নেই। থিয়েটার তার মতো করে বিজ্ঞাপন করবে, থিয়েটার তার মতো করে প্রচার করবে, যে দলের যেরকম সাধ্য সেইভাবে প্রচার করবে। কিন্তু আমার মনে হয় আলটিমেটলি থিয়েটার বেঁচে থাকে মানুষের কথায়। দেবযানী কৌশিককে বলবে, কৌশিক কৌশানীকে বলবে, আর আপনার নাম বোধহয় শ্রী, কৌশানী শ্রীকে বলবে, এইভাবে থিয়েটার বেঁচে থাকে। আমার ধারণা সিনেমাও এইভাবেই বেঁচে থাকে। আমরা এই 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 একজন আরেকজনকে টেনে নিয়ে আসা, এইটাতেই বোধহয় চিরকাল ভরসা করে এসেছি।
তাহলে একদম, সিনেমা যখন করেন এই বাজারের খেয়াল কতটা রাখেন, যে আমাকে তো এটাও ভাবতে হবে একটা প্রডিউস করতে গেলে, বাজারে ছাড়তে গেলে, সেইটা কি মাথায় থাকে তখন? না, আমি প্রথম ছবি করেছি, অন্তত প্রথম ছবির ক্ষেত্রে আমার প্রযোজনা সংস্থা আমাকে একবারও বলেনি যে আচ্ছা এটা তোমার বাজারে হিট করাতেই হবে, এটা পিছনে আমরা এত লগ্নি করছি, তোমাকে এই টাকাটা তুলে দিতেই হবে, এটা কখনো বলেনি। এটা আমি আমি জানি না আগামী দিনে তারা বলবে কিনা, বা অন্য কোনো হাউস যখন আমার ছবি করতে বলবে কিনা, কিন্তু লেখার সময় বা নির্মাণের সময় আলাদা করে বাজারের খেয়াল রাখার শিক্ষা আমার হয়নি। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি বাজারি জিনিস দেখে বড় হয়েছি। ক্রিকেট যদি বাজার হয়, ক্রিকেট খেলে বড় হয়েছি। পপুলিস্ট একটা জায়গা হয় ভারতবর্ষে, আর ফুটবল যদি হয়, বলিউড যদি হয়, তাহলে এগুলোর মধ্যে থেকে আমি বড় হয়েছি। পাশাপাশি জীবনানন্দ, শক্তি, রবীন্দ্রনাথের, শেক্সপিয়ারের মধ্যেও বড় হয়েছি, বার্নার্ড শোর মধ্যেও বড় হয়েছি। আর আমি যদি নির্মাতা হিসেবে আমার ভিতরের উপর বিশ্বাস রাখি, তাহলে এই সবগুলো আমার কাজের মধ্যে ফুটে বেরোবে। বাজারও বেরোবে, জীবনানন্দও বেরোবে, সবই বেরোবে। আলাদা করে আমি খেয়াল রাখার শিক্ষায় পাইনি, ফলে আগামী দিনে কি হবে বলতে পারছি না। মানে আচ্ছা, শেক্সপিয়ার না আলেকজান্ডার দুমা? শেক্সপিয়ার। ওকে। হ্যাঁ, অথৈ নিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে অথৈয়ে মানে আমি একটা অথৈ নিয়ে তো কোনো প্রশ্নই করলে না কেউ। হ্যাঁ, অথৈ নিয়ে একটা পার্টিকুলার ব্যাপার আমার সিনেমায় ভীষণ ভালো লেগে, সেটা হচ্ছে শিশু অভিনেতাদের নির্বাচন। মানে দুজন ক্ষুদে শিল্পী এত ভালো অভিনয় করেছে, মানে যে মানে আমি মুগ্ধ হয়ে দেখেছি, ওরা যখনই স্ক্রিনে এসেছে। ক্ষুদে শিল্পীরা অভিনয় করে না, ক্ষুদে শিল্পীরা বিহেভ করে। অভিনয় একটা ক্রাফট, সেটা বাচ্চারা জানে না, বাচ্চাদের নিয়ে করানো হয়, বা ওরা যেরকম সেরকমই করতে হয়। তো ওদের নির্বাচনের ব্যাপারে যদি আপনি একটু বলেন, মানে ওদের প্রিপারেশনের। ওদের নির্বাচনের পুরোটাই এসবিএফ এর কৃতিত্ব, এসবিএফ এর যে কাস্টিং টিম তাদের কৃতিত্ব। তারা কয়েকজনকে বেছে এনেছিল, তার মধ্যে থেকে আমি আর অনির্বাণ এবং অরিত্র এবং আমাদের অ্যাসোসিয়েট আমরা একমত হয়ে দুজনকে বেছে। না, ওরা দুজনে ভীষণ ভালো, মানে পুরো সিনেমাটা জুড়ে যখনই এসেছে স্ক্রিনে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, অথৈ নিয়ে যখন, হ্যাঁ আমি একটা জাস্ট ছোট্ট প্রশ্ন করে নিই, কারণ আমি বিশাল ভারদ্বাজের এসে দেখেছি অথৈ নিয়ে যে অ্যাডাপ্টেশন হয়েছে, এবং আপনি যখন সিনেমার কথা ভাবলেন, তখন তো নিশ্চয়ই এটা মাথায় থেকে থাকবে যে অলরেডি একটা এমন একটা কাজ হয়ে আছে সিনেমার ফরম্যাটে, তো তুলনা চলে আসবে আপনি যখন কাজটা করবেন। তো সেই ব্যাপারগুলো কি কনসিয়াসলি ছিল আপনার মাথায়, এবং সেটাকে অ্যাভয়েড করে কিভাবে করা যায়? সচিন তেন্ডুলকারের সাথে যদি পাড়ার পচাদার তুলনা হয়, তাহলে পচাদার নিশ্চয়ই ভালো লাগে। আমি হচ্ছি সেই পচাদা, আর বিশাল ভারদ্বাজ হচ্ছেন সচিন তেন্ডুলকার। আচ্ছা, অথৈ ছাড়া আপনার অভিনীত চরিত্রগুলোর মধ্যে প্রিয় চরিত্র কোনটা? এই প্রশ্নটা আমাদের সদস্য সঞ্চারী চ্যাটার্জি করেছেন। মানে নাটকে আপনি দুটোই বলুন তাহলে, নাটক দিয়ে শুরু হোক। না, সিনেমায় আমার কোনো মানে আমি এই যাবৎকাল পর্যন্ত যা যা চরিত্র অভিনয় করেছি, আমাকে এমন চরিত্র অফার করা হয়নি যেটা আমার দারুণ মনে রাখার মতো, আমার জীবন বদলে দিচ্ছে, এরকম চরিত্র আমি সিনেমায় এখনো পর্যন্ত অভিনয় করিনি। নাটকের যদি কথা বলতে হয়, আমি একটা চরিত্র, সব চরিত্র যা যা অভিনয় করেছি সবগুলো আমার খুব কাছের চরিত্র, কিন্তু তার মধ্যেও যদি বেছে নিতে বলা হয়, তাহলে আমি বলবো একটা নাটকের অভিনয় খুব কম হয়েছিল, কিন্তু সেই চরিত্রটা অভিনয় করতে পেরে আমার অভিনেতা অর্ণব মুখোপাধ্যায়ের অভিনয়ের ফিলোসফির বদল হয়ে গেছিল। অভিনয় ক্রাফটার প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল তার আগে পর্যন্ত, এই অভিনয়টা চলাকালীন প্রস্তুতি প্রক্রিয়ায় রিডিসকভার করে না একজন আর্ট প্র্যাকটিশনার নিজেকে, সেইটা করতে পেরেছিলাম বলে আমার 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 ওই চরিত্রটা আমি ভুলতে পারি না। 2012 সালে আমি একা তুগলাক বলে একটা নাটক করেছিলাম, সেখানে তুগলাকের চরিত্রে অভিনয় করতে গিয়ে অভিনয়ের ক্রাফট, এবং তার আগে পর্যন্ত যা যা নাটকে আমি অভিনয় করছিলাম, আমার অভিনয় দেখে বেশ পত্রিকা অনেক জায়গায় বলা হচ্ছিল যে উনি ঘুরিয়ে ফিরিয়ে অভিনয় করছেন, মানে একটা খাঁচার মধ্যে ঘোরাফেরা করছেন। সেটা সব অভিনেতারই কম বেশি হয়, সেটা আমাকে মানে রাতের ঘুম ফিরে নিয়েছিল। তখন আমি এমন চরিত্র খুঁজছিলাম, এমন অভিনয় জায়গা খুঁজছিলাম যেখানে আমি নিজেকে ভেঙে জুড়ে ফেলতে পারি। তো নিজেরই পরিচালনা, নিজেরই আমার সাথে আরেকজন লিখেছিলেন, কো রাইটার আমি হিসেবে কাজ করেছিলাম, ফলে
সেইটা মিলে আর কি ভিতরে, এবং অভিনয় নিয়ে পড়াশোনাটাও ততদিনে বদলাতে শুরু করেছে। ফলে ওইটার কারণে আমি তুগলকের কথা বলবো যে অভিনয় ক্রাফটের প্রতি যে অ্যাপ্রোচ সেটা আমার অনেকটা বদলে গেছিল। ফলে 12 বছর আগে করা ওই চরিত্রটা আমার আমার ভীষণ হৃদয়ের কাছাকাছি। ওই নাটকটা ভীষণ ভালো ছিল। আমি বাবার সাথে দেখতে গেছিলাম, and I enjoyed আচ্ছা a আচ্ছা lot. হ্যাঁ, আচ্ছা খুব আচ্ছা, থ্যাংক ইউ। ওই নাটকটা খুবই কম লোক দেখেছেন এবং খুবই কম লোক প্রশংসা করেছেন ওই নাটকে। ভালো লাগলো। আচ্ছা, আমরা দেখতে চাই, কিন্তু আপনি বলছেন যেগুলো মঞ্চস্থ না, আর আমি হওয়ার রিভাইভালে বিশ্বাস করি না। আমি মনে কিন্তু করি আমরা যে বিশ্বাস it করি, is আমরা done. দর্শক হিসেবে বিশ্বাস করি। আপনি নির্মাতা হিসেবে যদি বিশ্বাস না করেন, আমরা দর্শক হিসেবে তো একটু দাবি রাখতেই পারি, তাই নয় কি? হ্যাঁ, আপনি রাখতেই পারেন, কিন্তু আমারও না করার স্বাধীনতা থাকবে। ও আচ্ছা। এখানে আচ্ছা, বেশ একটা জাস্ট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমি কারণ জেলা বিশেষ করে যেটাতে শুরু করেছিলাম যে জেলায় বা মফস্বলে যেই দলগুলো আছে তাদের স্ট্রাগলের আমরাও জেলার দল, হাওড়া জেলা, কলকাতাও জেলা। জেলা বলতে তুলনামূলক ছোট দলগুলো যারা শহরতলি, 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 মফস্বল দলগুলো। আমি দুজনের সাথে আজকে সকালেই কথা হলো, দুটো দলের সাথে। আমি একটু নামও বলতে চাই। আলিপুরদুয়ার, আমার বাড়ি নর্থ বেঙ্গলে, আলিপুরদুয়ার জেলার নবাঙ্কুর নাট্যজন এবং শ্রীনন্দী যেখান থেকে আছে, জয়নগরের নামটা হেনুতন। হ্যাঁ, তো দুজনের বক্তব্য যা বুঝলাম, তাদের চ্যালেঞ্জেস অলমোস্ট সেম। সেটা হচ্ছে যে এক তো ফিনান্সিয়াল যে ফান্ডিং যেটা আসে, 2 নম্বর হচ্ছে তারা মানে যেটা বলছে যে তারা যে জিনিসটা চালিয়ে যাবে, তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যে হবে না আগামী 1 বছরে, তার জন্য তারা বড় দলগুলো যখন কোনো একটা উৎসবে ডাকে, তারা সবসময় সেই ইনভিটেশন পায় না। অনেক সময় যে বড় চলচ্চিত্র উৎসব হয়, সরকার যেসব করে, সেখানে তারা অ্যাপ্লাই করার পরও কারণ জানতে পারে না রিজেকশনের। চলচ্চিত্র উৎসব, নাটকের উৎসব, নাটকের উৎসবে যখন রিজেকশন হয় সেই অ্যাপিল গুলো, তার ফিডব্যাক দেওয়া হয় না ঠিকঠাক ভাবে, যে তারা ঠিক করবে কোথায় ভুল হচ্ছে তাদের, বা তাদের কোয়ালিটি কেমন হচ্ছে। সেখানে আপনার কাছে এটাই বক্তব্য বা জিজ্ঞেস করার এটাই প্রসঙ্গ যে আপনাদের একটা দল আছে, মোটা তুলনামূলকভাবে একটু বড় পরিসরে কাজ করছেন, তো এই বড় দলগুলো কি কখনো এই দলগুলোর সাথে কাজ করার বা কন্ট্যাক্ট করার বা কোনোভাবে তাদের কথা কিছু একটা করা যায় একসাথে? নটধা জেলা নাটকের মেলা করতো একসময় নিয়মিত। রামগোপাল মঞ্চে নিয়মিত মফস্বলের যারা গুরুত্বপূর্ণ দল, এবং মফস্বলের দল কিছু দল আছেন সংখ্যায়, যারা বিত্তে বলশালী না হলেও মেধায় মননে কলকাতা শহরের অনেক বিত্তবান দল এসেছে, অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি থিয়েটার করে এসেছে। বাংলার থিয়েটারের ইতিহাস সে কথাই বলছে। নটধা করেছে আগে, কিন্তু নিয়মিতভাবে করে উঠতে পারেনি। সেটা নটধার ব্যর্থতা, খানিকটা বিত্ত তার জন্য দায়ী, এইটাই বলবো। আর এগুলো না আনএন্ডিং ডিবেট, মানে এই ডিবেটের কোনো মানে শেষ নেই। প্রতিদিন দল বেড়ে যাচ্ছে, প্রতিদিন মানুষ থিয়েটার করার সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে এগুলো না আনএন্ডিং ডিবেট। আবার সরকারকে আমি সরাসরি প্রত্যক্ষভাবে দায়ীও করতে পারবো না। যারা এই দায়িত্বে আছেন তারা হয়তো 1,500 নাটকের সিডি দেখলেন, এবার তার মধ্যে হয়তো 30টা দল সিলেক্টেড হলো, এবার বাকি 1230টা দলের 1220টা দলকে ইন্ডিভিজুয়ালি ফোন করে তাদের ভুল কোথায় সেইটা বলাটাও এরকম একটা র্যাপিড টাইমে, সেটাও খুব একটা ইমপ্র্যাকটিক্যাল বিষয়। মানে এগুলো না আনএন্ডিং ডিবেট। তাদের যে আবার তার মধ্যে আবার কিছু তো সামদও থাকে, মানে নিজেদের দল পুশ করাও থাকে, যেগুলো আছে আমাদের রাজনৈতিক স্ট্রাকচারের মধ্যে, যেগুলো যে করাপশন আছে, ফলে সেগুলোও থাকে। আবার তার মধ্যে কিছু সৎভাবেও কিছু দল জায়গা পেয়ে যায়। এগুলো সময়ের সঙ্গে, এগুলো আনএন্ডিং ডিবেট, জানো তো। এগুলো শুরু করলে আর এগুলো শেষ হবে না, মানে এগুলো যুক্তি প্রতিযুক্তি চলতেই থাকবে। বেশ বেশ, ঠিক আছে। আমরা মোটামুটি আমাদের গ্রুপের একজন মেম্বার, একটু ইন্টারাপ্ট করছি, মানে আমি জাস্ট বলে দিই যে আমাদের সময় আর বেশি নেই, অলমোস্ট যা সময় চেয়েছিলাম অন্যদের কাছে অলমোস্ট পার করে এসছে, তো আমরা তাড়াতাড়ি ক্লোজ করার চেষ্টা করবো। হ্যাঁ দেবজানি প্লিজ। আচ্ছা, শেষ একটা প্রশ্ন আছে আমার। দেবজানি একটা, হ্যাঁ বলো। একটা জিনিস একটু বলে নি। আমাদের গ্রুপের একজন মেম্বার সনহিতা দেব একটা ব্যাপার জানতে চেয়েছেন। তিনি বহরমপুরে প্রথম অথৈ দেখেছিলেন রবীন্দ্র সদনে, তো উনি আবার অথৈ নাটকটি দেখতে চান। তো কোনোভাবে কি বহরমপুরে অথৈ নাটক মানে মঞ্চস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে?
অথই এর মধ্যে তো বহরমপুর কেন, কোনো পুরেই বোধহয় মঞ্চস্থ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা এটা প্রচুর থিয়েটার প্রেমীর প্রশ্ন ছিল, মানে এই প্রশ্নটা আমরা পেয়েছি অনেকে আমি অনেকের ক্ল্যারিফাই কাছ করে থেকে দিলাম, পেয়েছি যে আপাতত এর অথৈ মধ্যে আর অথই করার কোনো রকম কোনো পরিকল্পনা নেই আমাদের। আচ্ছা 8 বছর ধরে অনেক হয়েছে। এবার ঠিক তাহলে আছে। আমি আমার প্রশ্নে আসি। হ্যাঁ 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 হুম হুম। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের গ্রুপ থেকে একজন কেউ করেছিলেন। কৌশিক, পারলে তুমি তার নামটা একটু আমাকে বলে দিও। হ্যাঁ, ঠিক আছে। যে প্রতিটা সম্পর্কে ভিত হলো বিশ্বাস। অথৈয়ের জীবনে কি তার নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস কোনোভাবেই নিম্নবর্ণের মানুষ হয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে পড়ে যায়? মানে দিয়া যেটা ভাবছে সেটার ওপর কি চেপে বসেছিল যে তার উপরি পাওনা? উনি যদি এইভাবে ব্যাপারটা পারসিভ তাই কি করেন মানে তাহলে সেটা সত্য। এটাই অসহিষ্ণুতা? উনি যদি ওনার যদি এটা মনে হয় যে আসলে এটাই এই লাইন অফ থিঙ্কিং, তাহলে সেটাই। আমি আবারও বলবো, নির্মাতা হিসেবে আমি যেটা নির্মাণ করি আহ, সেইটার মধ্যে আহ, যদি ক্ল্যারিটি দর্শক খুঁজে না পান, তাহলে সেটা নিয়ে আমি খুব একটা আলোচনা করতে মানে ইয়ে পাই না, কি তাহলে বল কি পাই আপনি না। মানে আমার ওপেন আমার মনে রাখছেন? হয় যে আমার মনে হয় যে কোথাও একটা ব্যর্থ হচ্ছি আমি, কারণ আমি যেটা বলতে চাইছি সেটা তাহলে বুঝতে পারছেন না। ওনার যদি মনে হয় যে তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা তার এই যে বর্ণ বিদ্বেষ বা বর্ণবাদ, নিজের বর্ণ নিয়ে, নিজের কাস্ট নিয়ে তার মধ্যে ভিতরে যে সারাক্ষণ ডিলেমাটা চলে, দ্বন্দ্বটা চলে, সেটাই এই খুনটার মূল কারণ। নিশ্চয়ই সেটাই মূল কারণ নয়, কিন্তু ওয়ান অফ দ্য কজেস তো বটেই। ফলে এই লাইনে উনি যদি ভাবতে চান, আমার সমর্থন রয়েছে। হুম আন্ডারস্টুড। হুম হুম। হ্যাঁ মানে এক একজন এক এক রকম ভাবে হ্যাঁ, ভাববেন এবং অবশ্যই। মানে অনদা যদি ব্যাপারটাকে ওপেন এন্ড রাখছেন, তাহলে তো যে যেরকম আমি মানে সেটাই রাখতে দর্শক বিশ্বাস করি। অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা বিশ্বাস করি, আমি নির্মাতা হিসেবে সেটা বিশ্বাস করি যে শিল্প আসলে শেষ কথা বলে না। আমার এইরকম বহুবার হয়েছে যে আমি একটা ভেবে করেছি, কিন্তু যিনি ব্যাখ্যা দিলেন, যিনি আমার থিয়েটারের জীবনও বহুবার হয়েছে, এমন একটা অনবদ্য ব্যাখ্যা দিলেন, আমি নির্মাতা হিসেবে ওটা ভাবিনি, আমি ওটা ভেবে করিনি, কিন্তু উনি একটা ব্যাখ্যা বার করলেন, সমালোচক ওটা বার করলেন, এবং হুম এমন একটা তর্ক তুললেন, এমন একটা প্রশ্ন তুললেন যে আমি ভাবিনি যে এইটা নিয়ে এরকম প্রশ্ন উঠতে পারে। আমার মনে হয় যে আমাদের শিল্প চর্চা করার সার্থকতা এইখানে। মানে আমরা বড্ড যারা সমালোচনা করি তারা বড্ড ভালো মন্দর মধ্যে পুরো বিষয়টাকে আটকে ফেলি। ওটা না, ততটা তো জমেনি, ওয়েস্ট অফ টাইম, ওয়ান টাইম ওয়াচ, বা ও কি যে হয়েছে না, মানে অসাধারণ। কেন অসাধারণ হয়েছে? তুমি তো আইটিসি তে খেয়েও বলো অসাধারণ, তাই না? বা একটা রসগোল্লা খেয়েও বলো অসাধারণ, তাহলে তুমি একটা সিনেমা দেখেও বলছো এটা অসাধারণ। আবার হ্যাঁ, কিছুই হয়নি, আচ্ছা তুমি তো ছোট মামার বিয়েতে গিয়ে মাংসটা খেয়ে বলেছিলে এটা জঘন্য হয়েছে, ঠিক তেমন ভাবেই তুমি একটা কাজ দেখেও বলছো যে জঘন্য হয়েছে। আসলে তো এটা তো শিল্পের কাজ নয়, বা শিল্পের নিয়ে যারা কথা বলেন সেটাও বোধহয় ঠিক হয় না। মানে শিল্প কিছু প্রশ্ন তোলে, শিল্প কিছু, যদি সেটা শিল্প হয়, শিল্পের ধারপাশ দিয়েও যায়, তাহলে সেটা কিছু হুম ডিবেট তৈরি করে, সেটা অনেক লুজ এন্ড রাখে, অনেক ওপেন এন্ড রাখে, যেটা নিয়ে কথা হুম বলা যায়। আচ্ছা, শিল্প নিয়ে এইটা যখন কথা হচ্ছে তখন শিল্পের মানে পেছন দিকে যারা থাকেন, যারা টেকনিশিয়ান, যারা লাইটের কাজ করেন, যারা মেকআপ আর্টিস্ট, টেকনিশিয়ান না, তারাও শিল্পী। হ্যাঁ, তো হুম তাদের তারাও ব্যাপারে কি আর্ট নটদা? প্র্যাকটিশনার, কিন্তু আমরা প্র্যাকটিস করে ফেলেছি। টেকনিশিয়ান তো আমিও, মানে হ্যাঁ, অভিনেতাও একজন তো টেকনিশিয়ান, অভিনেতাও কিন্তু একজন, পরিচালকও কিন্তু একজন টেকনিশিয়ান, তেমনি অবশ্যই ডিওপিও একজন অবশ্যই। টেকনিশিয়ান, না, আমি লাইট সেই সমস্ত অপারেটরও একজন শিল্পীদের টেকনিশিয়ান। কথা বলছি। আমি লাইট অপারেটর, আমি হুম। সেই সমস্ত ইয়েস। শিল্পীদের কথাই বলছি। আমি হুম ইয়েস। প্রতিটা শিল্পীর কথা বলছি হুম যারা হুম পর্দার হুম পেছনে থাকেন, যারা হুম লাইট চালনা করেন, যারা মেকআপ আর্টিস্ট হুম এবং যারা হুম মানে হুম সবকিছু করেন। নটদা হুম। তাদের জন্য কতটা করে? মানে বুঝলাম না। নটদা মানে এই সমস্ত পর্দার পেছনের শিল্পীদের জন্য কতটা করতে পারে? মানে কি করতে পারা বলতে কি কি বোঝাচ্ছেন? মানে পাশে থাকা। পাশে থাকে তো, মানে পাশে থাকা বলতে কি বোঝাচ্ছেন? আর্থিক সহায়তা? বিনা আর্থিক সহায়তা থেকে শুরু করে যে কোনো রকম আপনি সামাজিক আপনি সহায়তা। আপনি জানেন কিনা জানি না যে মানে অভিনেতাদের পয়সা পাওয়া গ্রুপ থিয়েটারে আনসার্টেন।
কিন্তু যাদের কথা আপনি বললেন, মানে আমাদের শোয়ে যদি বিক্রি নাও হয় তাও তাদের আমাদের অর্থ দিতেই হয়, এটা থিয়েটারের স্ট্রাকচারের মধ্যে আছে। যদি আপনি এটা আর্থিক সহায়তার প্রসঙ্গে বলেন তাহলে আমি এটা বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে পাশে থাকা বলতে মানে আমি শুধু আর্থিক সহায়তা বুঝি না, আমি বুঝি যে একজন যিনি মেকআপ করছেন তিনি তো একজন মেকআপ আর্টিস্ট, আমরা জানি তিনি পেমেন্ট চলে যাবেন, এই যে ধারণাটা আমাদের, আমরা নটধা এবং আমি ব্যক্তিগতভাবে নির্মাতা হিসেবে এইটার একদম প্যারালাল দাঁড়িয়ে আছি। মানে আমি বিশ্বাস করি আমি যখন কাজ করি আমার যিনি মেকআপ আর্টিস্ট তিনি যেন ইকুয়াল ক্রিয়েট করার স্পেসটা পান। নটধার পাশে থাকা বলতে আমি এটাই আপনাকে দুবার জিজ্ঞেস করলাম, আপনি কি আর্থিক সহায়তা বলছেন, আপনি বললেন হ্যাঁ, কিন্তু আমি তার সঙ্গে অ্যাড করে বললাম যিনি সেট করছেন বহু ক্ষেত্রেই হয় যে তিনি একজন লেবারের কাজ করবেন, কিন্তু আমি নির্মাতা হিসেবে সেই লেবারের মধ্যে যে আর্টিস্টটা ঘুমিয়ে আছে যে কারণে তিনি এই কাজটা করতে এসছেন সেইটাকে ডিসকভার করার চেষ্টা করি। ফলে আপনি যদি কখনো আমার নাটক দেখতে আসেন আমার নাটকে কোনো লেবার খুঁজে পাবেন না। আমি যখন পরিচয় পর্ব করাই তখন সেটা দেখনদারির জন্য নয়, সবটা হয়তো পরিচালকই করেন, পরিচালকেরই ভাবনা, কিন্তু টেকনিশিয়ান বলে যাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হয় শিল্পের আঙিনায়, আসলে তারাও যে একজন শিল্পী এবং তারাও যে শিল্পটা শ্রমের পাশাপাশি তাদের মেধা এবং তাদের সাধ্যমতো মন দিয়ে তারা করার চেষ্টা করছে, সেই স্পেসটা বাংলা থিয়েটারের নির্মাতাদের এবং সিনেমার নির্মাতাদের প্রোভাইড করাটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমার ফিলোসফি, আমি দুটো বেশি ইংরেজি বই পড়েছি আর তিনি পড়েননি বলে তার ক্রিয়েটিভ অ্যাবিলিটি কম, আমার বেশি, আমি তার থেকে সেই স্পেসটা কেড়ে নিয়ে তাকে লেবারের মতো ট্রিট করবো, সেইটা নটধা সেইটাই বিশ্বাস করে না। আপনি প্রসঙ্গটা তুললেন বলে আমি ক্ল্যারিফাই করলাম। শুনে বাস্তবিক খুব ভালো লাগলো, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। সে যে অন্য কাজ না করে সেট তৈরি করতে এসছে তার কারণ তো এটাই, সে তো 10টা 5টা ডিউটি চাইলে হয়তো করতে পারতো, বা নিজের পক্ষে তার যদি শিক্ষাগত যোগ্যতা অতটা না থাকে সে অন্য শ্রম করতে পারতো, কিন্তু সে একটা থিয়েটারের কাজ করতে এসছে, একটা সিনেমায় লাইট নিয়ে কাজ করতে এসছে, সেটা শুধু কায়িক দৈহিক শ্রমের কারণে নয়, তার এই কাজটার প্রতি প্যাশনের কারণে। ফলে তার মধ্যে একটা আর্টিস্ট আছে যাকে আমরা যারা প্রথম শ্রেণীর নাগরিক মানে বলে নিজেদের মনে করি, পরিচালক, অভিনেতা, হ্যাঁ, মিউজিক ডিরেক্টরস, তারা তাদের মাথার উপর চেপে বসে, আসলে সেটা অনুচিত, এইটা বললাম। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি বলে দিলেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যারা শুনছেন এবং সেখানে অনেকে দেখলাম যারা থিয়েটারের সাথে যুক্ত আছেন, তারা আশা করি অনেকেই সহমত হবেন, এবং সহমত হলেই যে তারা সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করছেন প্র্যাকটিক্যাল ফিল্ডে, সেটা হয়তো অনেক সময় হয়ে ওঠে না। তো আমরা এটাই আশা রাখবো আজকে যা যা আলোচনা হলো প্রথম থেকে, প্রত্যেকটা আলোচনা ভীষণ প্র্যাকটিক্যাল, খুব মেকি হয়নি, আমরা সেটাই চেয়েছিলাম। এবং অন্যদা আপনাকে আবারও ভীষণ ভীষণ ধন্যবাদ, একদম ওপেনলি যা আছে কোনো ডিপ্লোমেসি ছাড়া আপনি সব উত্তর দিয়েছেন বা আড্ডাটা হয়েছে, এবং আমরা এতটা সময় দিয়েছেন, আপনার আগামীকাল সকালবেলা শুটিংও আছে যেটা জেনেছি, তা সত্ত্বেও আমরা আপ্লুত, এবং আমরা চাইবো যে যেভাবে আমরা চাইছি থিয়েটার সেভাবে এগোক। এবং শেষ একটা উপসংহার এই দিয়ে করতে চাই, আগামী 1 আগস্ট আপনাদের নক্ষত্র শিকার নাটকের মঞ্চস্থ হবার কথা। তো যারা শুনছেন তারা জানবেন যে এই নক্ষত্র শিকার নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং ইন্টারেস্টেড হলে আপনারা যেতে পারেন, টিকিট অলরেডি অ্যাভেলেবেল অনলাইনে আছে। এবং এটা দিয়ে শেষ করবো, অর্ণদা আপনি যদি থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে, থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে আমাদের ছবির, আমাদের নাটকের নক্ষত্র শিকারে। আর 1 আগস্ট একাডেমিতে 6:15 এবং এখনো অথই আপাতত আজকেও দেখেছি চলছে, কালকে কি হবে জানি না, দুটো হলে, রাধা স্টুডিও এবং নন্দনে। এটা বলা রইলো, যারা এখনো দেখেননি দেখে ফেলুন। আর আমাদের প্রাইমারিলি আমি একজন থিয়েটার কর্মী, ফলে অথই দেখে এমন হতে পারে এই গ্রুপে আছেন যারা প্রথমবার আমাদের সঙ্গে পরিচয় হলো অথইতে, কিন্তু বলি আমাদের আতুল ভার থিয়েটার 1 আগস্ট আমাদের যে কাজ করে আমরা বেড়ে উঠেছি সেই কাজটা দেখতে এলে খুব খুশি হব। আমারও খুব ভালো লাগলো, আমি চেষ্টা করি যখনই কোনো কেউ কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়, সেটা সমাজ মাধ্যমে হোক ব্যক্তিগত ভাবে হোক, আমি আড্ডা দিতে খুব ভালোবাসি, কথা বলতে খুব ভালোবাসি, কথা বলায় আমার কখনো যত রাতই হোক আমি কথা বলতে পারবো। শিল্প, খেলাধুলো, সমাজ, রাজনীতি এসব নিয়ে আমার নানা রকম বক্তব্য সবসময় থেকে যায় আপনাদের সকলের মধ্যে, ফলে কথা বলে খুবই ভালো লাগলো।
প্রশ্ন করলে কৌশানী, দেবযানী, শ্রী এবং কৌশিক, তোমাদের চারজনকে অনেক ধন্যবাদ। তোমরা মনে করেছো যে অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে খানিক কথা বলা যায়। এরকম প্রতিটা মিনিটে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডের যেরকম দাম আছে, সেখানে আমরা 1 ঘন্টা 20 মিনিট হতে চললে এখনো কথা বলে যাচ্ছি রাত্রির 11টা 20। এটাই প্রমাণ করে যে সভ্যতা ধ্বংস হয়ে যায়নি, সবকিছু শেষ হয়ে যায়নি। আচ্ছা, এই উপসংহারটার আগে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করব, মানে যেটা হ্যাঁ, বলুন। যোগাযোগ করে এপার বাংলা ওপার বাংলা দুটোকেই, যে আপনি মোশাররফ করিমের সাথে কাজ করেছেন, আপনার যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। আমি কাজ করিনি মোশাররফ করে, আমরা এক ছবিতে অভিনয় করেছি, কিন্তু আমাদের দুজনের একসাথে সেই ছবিতে দেখা হয়নি। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি। তবে তবে না, সত্যি আজকের জাস্ট অনেকটাই সময় গেল, তবে সময়টা যে গেল বোঝা গেল না। বোঝা গেল এটাই না। হচ্ছে এটাই হচ্ছে সবাই কমেন্টে এত কমেন্ট, আমরা সত্যি সিনেমা নিয়েও আড্ডা হয়েছে, এত কমেন্ট আমরা পাইনি, এবং আমরা আপ্লুত যে যারা বলেছেন যে আমরা থিয়েটার নিয়ে ইন্টারেস্টেড, তারা সত্যি ইন্টারেস্টেড। কিন্তু কৌশিক, তুমি শেষ করতে চাইছো, আমি কিন্তু শেষ করতে একদম চাইছি না। আমার আরো একটা প্রশ্ন ঠিক আছে। আছে, পরে বসবো। আমি আরেকটা প্রশ্ন আচ্ছা, করো ঝটপট। হ্যাঁ, আপনার কি মানে কোনোভাবে মনে হয়েছে যে এই যে স্টার আর্টিস্ট, ধরুন অনির্বাণ বা সোহিনী সেনগুপ্ত, এনারা যদি মঞ্চে আসেন তাহলে লোক বেশি হয়, মানে থিয়েটার দেখার যে অডিয়েন্স, যে কোর অডিয়েন্স থাকে, তারা কোনোভাবে কি পিছিয়ে পড়ে যান সিটগুলোর থেকে, যারা স্টার আর্টিস্টকে দেখতে বেশি টাকা দিয়ে? কেন, তিনি আগে টিকিট কাটলেই টিকিট পাবেন। আমি তবে হ্যাঁ, এটা এখন 500 টাকা 300 টাকার টিকিট, 500 টাকার টিকিট হয়ে গেছে, যদিও নটদা 300 টাকা করছে, বাজারের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না বলি 500 টাকার টিকিট জানি না কোনোদিনও করবে কিনা। কিন্তু থিয়েটারের ইকোনমিক্সটাও এত হাই হয়ে গেছে, টিকিটের দাম বাড়াতে দলগুলো বাধ্য হচ্ছে। কিন্তু আমি জানি, আমি যখন ছাত্র ছিলাম, আমি নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখি যে 500 টাকার প্যারালাল যদি তখন 200 টাকাও হয় বা 150 টাকাও হয়, সেই টাকাটা হয়তো অনেকের পক্ষেই, কিছু করার নেই, থিয়েটার ইকোনমিক্স এরকম হয়ে গেছে। আমরা তাও চেষ্টা করি 300 200 100 রাখার, কিন্তু হ্যাঁ ওই আর কি। আচ্ছা, আমি কিন্তু নটধার বিনামূল্যে নাটক দেখেছি। তো আপনারা, নটধা বলছি, সরি, রামগোপাল মঞ্চে বিনামূল্যে নাটক দেখেছি। আপনারা যে এখনো সেইটা একটা পাপস খালুন, সেটা একটা বাজারে নেমে পড়ার প্যারালাল একটা রাখা, বিনামূল্যেও মাঝে মাঝে থিয়েটার করা, এবং থিয়েটারের প্রসারের জন্য এবং আগ্রহী মানুষের জন্য আবার টিকিটও করা। মানে রামগোপালটা না ফ্লেক্সিবল, রামগোপাল মঞ্চে যেমন প্রবেশ অবাধও করা হয়, এবং দর্শক, মাঝখানে আমরা 2 বছর টানা এরকম করেছিলাম যে দর্শক আসছেন, আমাদের একটি পাত্র রাখা আছে, সামনে বক্স রাখা আছে, নাটক দেখে যদি কেউ মনে করেন আদৌ এই নাটকটি মূল্য পাওয়ার যোগ্য, কেউ মূল্য দিচ্ছেন 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা, 1 টাকা, এবং মূল্য নির্ধারণ করিনি আমরা, এরকমও বহুদিন গেছে। আবার আমরা ঠিক করেছি এখন 30 টাকা টিকিট করবো বা 100 টাকা টিকিট করবো। আমরা বাজারের থিয়েটার, আবার তার পাশাপাশি থিয়েটারের যে অন্য একটা ভূমিকা আছে, সেটাও নটধা পালন করার চেষ্টা করছে। ফলে রামগোপাল মঞ্চে এমন নয় যে কোয়ালিটেটিভ দিক থেকে নটধা সেখানে থিয়েটার গুলো কম্প্রোমাইজ করছে, এমনটা নয়। সেখানেও যে ধ্যান দিয়ে নক্ষত্র শিকার বা অথই মহাভারত বা অন্য নাটক হয়, সেই ধ্যান এবং সেই নিষ্ঠা দিয়েই রামগোপাল মঞ্চে বাকি নাটকগুলো নটধার ছাত্র অভিনেতা, নটধার অভিনেতা এবং আমরা করি। তো সেইটাই আর কি। আচ্ছা, উপসংহারটা নিয়ে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে যে টিনের তলোয়ার, পিএলটি টিনের তলোয়ার থেকে আর মহাভারত, এর মধ্যে আপনি মানে কি পরিবর্তন দেখছেন অডিয়েন্সের, এটা বলে যদি আমরা শেষ করি। আমি টিনের তলোয়ার দেখিনি তো, আমার অত বয়স নয়। না, নটধা 50 বছর চলছে, আমার 50 বছর হয়নি। হ্যাঁ, না, শুনেছেন তো ইউটিউবে ওগুলো, আমিও মানে আমরাও শুনেছি। হ্যাঁ, শুনে আর কি হয়, মানে একটু আনন্দ হয়, একটু চমৎকৃত হই, এই আর কি। মানে কি শুনে আর কি হয়, থিয়েটার তো দৃশ্যকাব্য, শুনে আর কি হয়। তো শ্রুতিকাব্য থেকে আর দৃশ্যকাব্য মহাভারত, এটার মধ্যেকার আপনি যে অডিয়েন্সের চেঞ্জটা, সেটা নিয়ে যদি কিছু বলেন। আমি তো টিনের তলোয়ার যখন শুনেছি, টিনের তলোয়ার তো আমি শুনেছি, একা একা শুনেছি। থিয়েটার তো কমিউনিটি ওয়াচ, থিয়েটার সিনেমা তো কমিউনিটি ওয়াচ, অনেকের সঙ্গে বসে দেখতে হয়। টিনের তলোয়ার তো আমি অনেকের সঙ্গে বসে শুনিনি, দেখিও নি। ফলে সেই অডিয়েন্স আর আজকের মহাভারতের অডিয়েন্স এ দুটো তফাৎ। মানে খুবই ডিপ্লোম্যাটিক। না কেন এরকম? না, আমার
অন্নদা ও যেটা শ্রী বলতে চাইছে যে এই আপনার শুরু হওয়ার মানে থিয়েটার জগতে আসার পর থেকে যে অডিয়েন্সের মধ্যে কি একটা পরিবর্তন লক্ষ্য করছে, ইন দ্য সেন্স তারা বেশি ইম্পালসিভ হয়ে যাচ্ছে এবং নিশ্চিত। না না, পজিটিভ নেগেটিভ দুটো দিক দিয়েই বলা যায়, কিন্তু আমি একটা কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রতি 5 বছর, প্রতি 10 বছর, প্রতি 20 বছর অন্তর সেটা এখন র্যাপিড 5 থেকে 2, 2 থেকে 1ও হয়ে যাবে, 1 থেকে 6 মাসও হয়ে যাবে। মানে দ্রুত বদলাচ্ছে সময়, দ্রুত বদলাচ্ছে মানুষ, দ্রুত বদলাচ্ছে থিয়েটার তার ভাষা। ফলে এই যে দর্শকের বদল হচ্ছে, দর্শকের মেধা মন মানসিকতার বদল হচ্ছে, ফলে এইটাকে আমি একজন নির্মাতা হিসেবে এটাকে ওয়েলকাম করা ছাড়া আমার হাতে কোনো অপশন নেই। আমি দর্শকের তীরের তলোয়ারের সময় যে পেশেন্স ছিল, আজকে আমি মহাভারতের যুগে বা অথৈয়ের যুগে আমি বা অথৈ 8 বছরে আজকে নক্ষত্র শিকারের যুগে অথৈয়ের দর্শক আজকে বদলে গেছে, তারা নেই। ইভেন যে দর্শক অথৈ 2016-তে দেখতো, সেই দর্শক যখন 2023-এ আবার অথৈ দেখছে, সেই দর্শকও বদলে গেছে, তার দেখার চোখ বদলে গেছে, সময় বদলে গেছে, এবং সেই বদলটা তো খুবই এভিডেন্ট। এবং সেই বদলটাকে আমি কোয়েশ্চেন করতে পারি, আমি সেই বদলটাকে ডিনাই করতে পারি, আমি সেই বদলটাকে ওয়েলকাম করতে পারি। আমি নির্মাতা হিসেবে সময়ের প্রতি আমার যত অভিযোগই থাকুক, যত রাগই থাকুক, সময়ের প্রতি আমি সবসময় মনে করি একজন নির্মাতা হিসেবে আই এম নট এনজয়িং মাই টাইম, আমি আমার সময়কে এনজয় করছি না। কিন্তু পরবর্তীকালে যখন আমি নির্মাণ করছি, তখন আমাকে ঠিক এর অপোজিটটা ভাবতে হয়, যে আই শুড ওয়েলকাম দ্যাট অডিয়েন্স। মানে আমি দর্শকের এই ইমপ্রেশনড হয়ে যাওয়াটা, 10 সেকেন্ডের রিলে অভ্যস্ত হয়ে যাওয়া দর্শককে আমার থিয়েটারে বসিয়ে রাখতে হবে। এইটা যদি আমি ওয়েলকাম না করি, তাহলে নির্মাতা হিসেবে আমি প্রতিদিন ব্যর্থতার চাষই করে যাব। তো ব্যর্থতার চাষ তখনই করব যখন আমার মধ্যে একটা সফল হওয়ার ইচ্ছা থাকবে। আর যখন আমার মধ্যে এই সফল হওয়ার ইচ্ছাটা আছে, তখন আমার এই আজকের সময়ের দর্শককে ওয়েলকাম না করা ছাড়া আর কোনো অপশন নেই। বোঝাতে পারলাম? I should accept that change because আমি এই সময়ের একজন শিল্প নির্মাতা, আর্ট প্র্যাকটিশনার। খুব আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ঠিক ধন্যবাদ আছে। অন্নদা। হ্যাঁ। দর্শকদের বলি যে আগামী 1 আগস্ট একাডেমি অফ ফাইন আর্টসে 6:15 সময় নক্ষত্র শিকার বলে নাটকটি রয়েছে। আপনারা পারলে যান, দেখুন এবং মানে এনজয় করুন। যদি আদৌ এনজয়েবল হয়, যদি আপনার কাছে বা আপনাদের কাছে আদৌ এনজয়েবল হয়, যদি ততটা এনজয়েবল না হয় তাহলে বেরিয়ে যাবেন। সেই যতক্ষণ না আমরা ঠিক আছে। এক্সপেরিয়েন্স বুঝবো কিভাবে। তো ঠিক, সেটাই ঠিক, ঠিক। সবাইকে, এবং আজকে অন্নদা আমাদের সাথে যে অন্নদার সাথে দর্শক যারা ছিলেন, যারা প্রত্যেকে কমেন্ট করেছেন, সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকে এই লাইভটা আমরা শেষ করছি। অলমোস্ট 1.5 ঘন্টা কিভাবে পেরিয়ে এমনকি গেল। যারা কমেন্ট করলেন না তাদেরকেও ধন্যবাদ জানানো হোক, মানে যারা শুধু দেখলেন। হ্যাঁ, মানে সবাই, এবং যারা উৎসাহ দিয়েছেন আমাদেরকে যে এই লাইভটা হোক, সবাই। এবং যারা পরে দেখবে এই লাইভটা তো থাকবে। হ্যাঁ, আচ্ছা, সবাইকে আমরা আগামীতে আবার কিছু একটা চেষ্টা করব নতুন কোনো নাটক নিয়ে। তন্নদা, আজকের মতো গুড নাইট, গুড নাইট। এটা চলতে থাকুক, এরকম লাইভ চলতে থাকুক, শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ এরকম লাইভে আসুক, তারা তাদের কথা বলুক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে থাকুক এবং প্যারালাল প্ল্যাটফর্ম হয়ে থাকুক, বাজারি প্ল্যাটফর্ম না হয়, সেই আশা রাখবো আর কি। ভালো থেকো সবাই, গুড নাইট। দর্শকদের ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে। থ্যাংক ইউ, বাই।